আসসালামু আলাইকুম সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, সবাই কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, সবাই একটু কমেন্ট করবেন যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু কমেন্ট করবেন, কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্ট করবেন। যেহেতু পাবলিক ক্লাস, আমরা অনেক বিষয় নিয়ে কথা বলবো। আমাদের একজন শিক্ষার্থী গ্রুপে লিখেছেন যে আমি হতাশ আজকের লাইভ দেখে। রাজীব বিশ্বাস রাজু সাহেব, আমি হতাশ, আল্লাহর রহমত ছাড়া উপায় নাই। আজকের লাইভ দেখার পর কেন হতাশ সেই সম্পর্কে আমি জানতে চাচ্ছি। হতাশ কেন রাজীব বিশ্বাস রাজু? সালাম দিয়েছেন, কেমন আছেন আপনি? আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে স্যার, দোয়া করি হ্যাপি থাকেন ইনশাল্লাহ। ওকে, অনেকেই যুক্ত আছেন, কমেন্ট করবেন কে কোন জেলা থেকে যুক্ত আছেন, কোথা থেকে যুক্ত আছেন। এবং আজকে যেহেতু পাবলিক ক্লাস, একটা কথা বলেই নেই যে আজকের এই লাইভটি যে সর্বোচ্চ শেয়ার করবে, এখানে এটা হচ্ছে আমার প্রকাশিত একটা বই, বার কাউন্সিল রিভিশন হ্যান্ড নোট, বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার দুরন্ত এমসিকিউ রিভিশন হ্যান্ড নোট। এই বইটি আপনারা দেখতে পাচ্ছেন। এই বইটি হচ্ছে আপনার একদম ছোট, এটাকে আমি বলি গোলমরিচ। দেখেন গোলমরিচের ঝাল বেশি, তো এটা হচ্ছে একটা গোলমরিচ আমি বলতে পারি। আচ্ছা নিজের বই তো আর নিজে রিভিউ দিলে কেমন জানি লাগে, সো তবু আমি বলি এটা হচ্ছে একদম, এটার পৃষ্ঠা হচ্ছে 200, সর্বোচ্চ পৃষ্ঠা আমি দেখি সব মিলিয়ে 230 পৃষ্ঠা, তাহলে পেজ হচ্ছে 115টা, অর্থাৎ 115 পাতার একটা বই। তো অনেকেই মেসেজ দিচ্ছেন, অনেকেই প্রশ্ন করতেছেন যে স্যার এই যে 115 পাতা একদম চটি একটা বই, এই যে আপনারা বেয়ার অ্যাক্ট কিনেন না, যে বেয়ার অ্যাক্ট ছোট যে চটি বইগুলো আপনারা ইতিমধ্যেই কিনেন, প্যানাল কোডের, সাক্ষ্য আইনের চটি বইগুলো, সেম ওই চটি বইয়ের মতোই হচ্ছে আমার এই বইটি। এটা আমি আসলে এই বইটা অনেক বড় করে আমি পাবলিশ করতে পারতাম, সো এটা কেন ছোট করে পাবলিশ করি, ছোট্ট করে আমি সেই কথাটা একটু বলে নিই। তার পূর্বে আজকে বলে নিচ্ছি, আজকে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন শুরু করব। আজকে আমরা এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে বিষয়টুকু আলোচনা করব, গুরুত্বপূর্ণ বিষয়। স্যার আপনার বইটা আজকে হাতে পেলাম, লাবণ্য শেখ। ওকে, আমরা দেখতে পেলাম যে একজন শিক্ষার্থী তিনি বই ইতিমধ্যেই হাতে নিয়েছেন, তিনি হাতে পেলেন বইটা। কেমন বইটা আপনি জানাবেন। আচ্ছা, নেট কি প্রবলেম দেখাচ্ছে? একটু কমেন্ট করবেন তো সবাই, আমি তো বুঝতে পারলাম না নেট কি প্রবলেম দেখাচ্ছে কি না। আরিতা ওই মোবাইলটা দাও তো, কালো বলতে হবে। যা বলছিলাম যে এই যে বইটা মাত্র হচ্ছে 115 একটা পেজের বই, ছোট একদম চটি একটা বই। এই বইটা আমি বড় করে পাবলিশ করতে পারতাম। অনেকে আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন যে স্যার বইটাতে কি এমসিকিউ প্রশ্ন আছে, এই বইটা পড়লে কি আমরা পাস করতে পারবো, ইত্যাদি বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু আমি ইতিমধ্যেই পেয়ে গেছি যে স্যার ছোট একটা বই, এই বইটা পড়লে কি আমরা পাস করতে পারবো কিনা, ইত্যাদি এরকম বহুত প্রশ্ন কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো
সবার আগে বলবো, সবাই যদি পারেন একটা করে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন, এবং যারা সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করে ডান করবেন বিভিন্ন গ্রুপে, তাদের জন্য সৌজন্য একটা কপি আমি পাঠিয়ে দেব আগামীকাল ইনশাল্লাহ। যারা সর্বোচ্চ শেয়ার দিবেন, সর্বোচ্চ শেয়ারকারীকে এই যে আমার দুরন্ত রিভিশন হ্যান্ডনোট, নিজের বই বলে বলি না, এটা হচ্ছে এমন একটা বই যে বইয়ের মাধ্যমে আপনার যে বার কাউন্সিলের 7টি আইন আছে, এই 7টি আইন আমি এমনভাবে সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করেছি, যেটাতে আপনি বেসিকটা একদম একদম স্পষ্টভাবেই জানতে পারবেন। অর্থাৎ আপনি যদি আইনের বেসিক জানেন, আপনার প্রশ্ন ভাই যেভাবেই কমন আসুক না কেন, প্রশ্ন করুক না কেন, আপনি উত্তর করতে পারবেন। এখন দেখা যাচ্ছে অনেকেই বলেন যে স্যার এখানে কি এমসিকিউ প্রশ্ন আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। না ভাই, এই বইয়ে যদি আমি এমসিকিউ প্রশ্ন দিই তাহলে এই বইটা আরও অনেক বড় হয়ে যেত। তো আমি এই বইটা কেন দিয়েছি, এই বইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই বইটা করার কারণ হচ্ছে এই যে স্বল্প সময়ের মধ্যে যে সকল স্টুডেন্ট আছে তারা যেন বারবার রিভিশন করতে পারে, সেই কারণেই কিন্তু আমি এই বইটা বাজারে এনেছি। এটাতে আমি 7টা আইনের যে মূল বেজিকগুলো আছে, এই বেজিকগুলোকে আমি এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যেন একজন স্টুডেন্ট পরীক্ষার পূর্বে এই যে বড় বড় বই নিয়ে দেখা যাচ্ছে নোট করে রিভিশন দিতে গিয়ে কিন্তু অনেক একটা প্রবলেমের মুখে পড়ে যান। সো সেই সকল শিক্ষার্থী যারা একটা স্বল্প সময়ের মধ্যে একটা গুছানো বা একটা সেরা প্রস্তুতি চাচ্ছেন, সেই সকল শিক্ষার্থীদের জন্যই মূলত আজকের এই বইটি আমি প্রণয়ন করেছি। এখন এই বইটিতে কি কি আছে যদি প্রথমেই বলি, অনেকেই আমাকে বললেন যে স্যার আপনার বই নিয়ে একটা রিভিউ দেন। তো মূলত আমি ক্লাসের পূর্বে একটু 5-10 মিনিট একটু বলেই দিচ্ছি। এই বইটাতে দেখেন আপনি কোনো এমসিকিউ প্রশ্ন পাবেন না। এই বইটাতে কি পাবেন, আমি একটা কথা লিখেছি দেখেন, প্রশ্ন মুখস্থ নয়, আইনের বেসিক জানতে হবে। আইনের বেসিক জানুন, ইনশাআল্লাহ আপনার প্রশ্ন কমন আসবে। তাহলে আইনের বেসিকটা আপনাকে জানতে হবে। আপনি যদি আইনের বেসিক জানেন তাহলে প্রশ্ন, আমি একটা কথা বলি, প্রশ্ন যেভাবেই করুক না কেন, আপনি একটা ধারার যদি বেসিক জানেন তাহলে প্রশ্ন কিন্তু ভাই আপনাকে প্রশ্নকর্তা প্রশ্ন করে আপনাকে কিন্তু বিভ্রান্তিতে ফেলতে পারবে না। আপনাকে কি করতে হবে, বেসিক জানতে হবে। আর আমার এই বইটাতে কোনো এমসিকিউ প্রশ্ন নাই, বিগত সালের কোনো প্রশ্ন নাই। তাহলে কি আছে এই বইটাতে? 7টা আইন আছে। 7টা আইনের প্রত্যেকটা ধারাকে আমি সহজ সাবলীল ভাষায় এই বইয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমি মনে করি দেখেন, আমি এই বইয়ের শেষ পৃষ্ঠাতে একটা কথা বলেছি, এই বইয়ের শেষ পৃষ্ঠাতে একটা কথা আছে যে এমসিকিউ পাস করার জন্য বারবার এই বইটি রিভিশন করতে হবে। মনে রাখবেন, পাস করার জন্য আপনার 100 নম্বরের প্রয়োজন নাই। আপনি এমসিকিউ পরীক্ষা দিবেন, আপনাকে কি পাস করার জন্য 100 নম্বর দরকার? আমি মনে করি যে না, আপনাকে এমসিকিউ পাস করার জন্য 100 নম্বরের দরকার নাই। আপনার পাস করার জন্য বার কাউন্সিল নির্ধারণ করে দিয়েছে মাত্র 50 নাম্বার। কিন্তু আপনাকে পেতে হবে কত? আপনাকে পরীক্ষার হলে যেন 100% পিওরভাবে 70 থেকে 80-র মধ্যে আপনি কনফিডেন্টের সাথে 100% প্রশ্ন দাগাতে পারেন। দেখেন, আপনি 80-র উপর দাগাতেও পারবেন না। পরীক্ষার হলে এই যে 1 ঘন্টা, এটা আমি মনে করি পৃথিবীর সবচাইতে দ্রুততম সময়ের অন্যতম একটা। পরীক্ষার হলে আপনি বসেন, যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন তারা জানেন যে পরীক্ষার হলের যে সব ঘন্টাটা, এই ঘন্টাটুকু কিভাবে যে ভাই চলে যায় আপনি বিশ্বাসও করতে পারবেন না। দ্রুত গতিতে চলে যাবে, ওই ঘন্টাটা দ্রুত গতিতে চলে যাবে। স্যার বইটা প্রাইস কত? আমি নিতে চাই। জান্নাতুল শারমিন অনেক দিন পরে যুক্ত আছেন আমাদের সেই দুরন্ত জান্নাতুল শারমিন, কেমন আছেন আপু? আশা করি ইনশাল্লাহ নিশ্চয়ই ভালো আছেন। আচ্ছা, একজন কমেন্ট করবেন, আমার এখানে নেট প্রবলেম দেখাচ্ছে, এটা কি আপনাদের ওই জায়গাও দেখাচ্ছে কিনা জানি না। এখন দেখেন, প্রশ্ন মুখস্থ, দেখেন অনেক বই আপনি বাজারে পাবেন, এমসিকিউ অনেক এমসিকিউ প্রশ্ন। দেখেন, প্রশ্ন মুখস্থ করে আপনি মোটেও কিন্তু পরীক্ষার হলে
প্রশ্ন কমন পাবেন না। যারা ইতিমধ্যেই 2-1বার পরীক্ষা দিয়েছেন এই বিষয়টা কিন্তু তারা অবগত। তাহলে এখানে কি হবে? বেয়ার অ্যাক্টের আলোকে আপনাকে বেসিকটা জানতে হবে। একটা ধারার মূল বিষয়বস্তু, ওই ধারাতে কি বোঝাতে চাচ্ছে, ওই ধারার মূল বিষয়বস্তু আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তাহলে কিন্তু আপনি যেভাবে প্রশ্ন করুক আপনি উত্তর করতে পারবেন। এখন আমার এই বইটা ইতিমধ্যে আমার স্টুডেন্ট অনেকে হাতে পেয়েছেন, অনেক শিক্ষার্থী এটা নিয়েছেন। হ্যাঁ, আমি মনে করি এই বইটা হচ্ছে আপনার স্বল্প সময়ের মধ্যে বারবার রিভিশন দেওয়ার জন্য একটা বেস্ট বই। এই যে প্রথমে একটা কথা বলেছি, মরিচের ঝাল বেশি, এটা হচ্ছে গোলমরিচ। এই বইটা 7টা আইন, বেশি পৃষ্ঠা না। আপনি যদি ইচ্ছা করেন একদিনের মধ্যে এটা রিভিশন দেওয়া সম্ভব। আপনি যদি ইচ্ছা করেন, পরীক্ষার আছে ধরেন 35 বা 37 দিন আছে, এখনো ধরেন 40 দিন আছে, এই 40 দিনের মধ্যে এই বইটা আপনি মিনিমাম 10 থেকে 20 বার রিভিশন করতে পারবেন। 10 থেকে 20 বার এই বইটা আপনি 10 বার রিভিশন যদি করেন, 10 বার রিভিশন করলে ভাই প্রশ্ন কিভাবে হবে? এই যে একটা কথা বললাম, পাস করার জন্য আপনার 100 নম্বরের প্রয়োজন নেই, পাস করার জন্য আপনার 50 নাম্বার প্রয়োজন। আর আমি মনে করি এই বইটার বেসিকটা যদি আপনি জানেন, যেভাবে প্রশ্ন করুক আপনি 80 ইনশাল্লাহ কমন পাবেন। 75 থেকে 80, আমি কবে বললাম 75 থেকে 80 ইনশাল্লাহ কমন এই বই থেকে পাবেন। আর পাশাপাশি আর একটা কথা আমি বলে নিচ্ছি, স্যার আপনি কেমন আছেন, আপনার সুস্থতা কামনা করি, রেজাল্ট নিয়ে খুবই টেনশনে আছে, আপনি আমাকে আশীর্বাদ করেন এইবার যেন লিখিত পরীক্ষায় পাশ করি, আমি আইনজীবী হতে পারি। আপনার ক্লাস পেয়ে আমি খুবই খুশি। বিপ্লব মণ্ডল, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিপ্লব ভাইকে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যে আমি এই বইটার আলোকে একটা রিভিশন পেজ চালু করতে যাচ্ছি। এই বইটার জন্যই বার কাউন্সিল এমসিকিউ রিভিশন স্পেশাল ব্যাচ, এটা চালু হবে আগামী 24/10/2025 তারিখ থেকে, অর্থাৎ এই যে 80তে এসে যে শুক্রবার, এই শুক্রবার থেকে আমাদের এই ব্যাচটা চালু হচ্ছে। এই ব্যাচটার অন্যতম লক্ষ্য হচ্ছে প্রশ্ন মুখস্থ নয়, আমরা বেসিক জানবো, প্রত্যেকটা আইনের ধারাগুলোকে আমরা রিভিশন করব, সবগুলো না। এখানে এই বইটাতে একটা ক্যাপশন দেওয়া আছে, এমসিকিউ পাস করার জন্য আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু, আপনি এমসিকিউ পাস করার জন্য যা দরকার আমার এই রিভিশন ব্যাচে ইনশাল্লাহ তাই থাকবে। আমি মনে করি আমার এই রিভিশন ব্যাচে যদি আপনি ক্লাস করেন, আমার ক্লাস এবং এই আমার ছোট্ট এই বইটি 115 পাতা অর্থাৎ 230 পেজ, ছোট একটা বই, চটি। এই বইটা যদি আপনি পড়েন, আমার ক্লাসগুলো দেখেন, যদি ভর্তি হন, এটা হচ্ছে আমার রিভিশন ব্যাচ। আপনি এখন এই রিভিশন ব্যাচে কারা ভর্তি হবেন? প্রশ্ন হতে পারে যে স্যার এই মুহূর্তে কি আমি প্রস্তুতি নেই? অনেকেই আছেন বাংলাদেশের দূর দূরান্তে বা বিভিন্ন প্রান্তে থাকেন, সময়ের জন্য দেখা যাচ্ছে আপনি কি করতে পারেন না, কোচিং করতে পারেন না, বাসা থেকে যেতে পারেন না। তাদের জন্য একটা এটা হচ্ছে সুবর্ণ সুযোগই বলা যায়, কারণ আপনি বাসায় বসে, আর আমার ক্লাসগুলো রাতে হয়, এই টাইমে হয় 10:30 বা 11টা, এই টাইমে আমি ক্লাসগুলো নিয়ে থাকি। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি কিন্তু ক্লাসে অংশগ্রহণ করার মাধ্যমে আপনার রিভিশন, এই যে 7টা আইন আছে, প্রত্যেকটা আইনের ধারা বেসিক রিভিশনগুলো আমরা এমনভাবে করব, প্রত্যেকটা বিষয়বস্তু আমরা ক্লাসে তুলে আনবো। অর্থাৎ আমি মনে করি আমার ক্লাস ইনশাল্লাহ, আমার ক্লাস, আমার এই ছোট্ট বই এবং আমরা সাপ্তাহিক যে পরীক্ষাগুলো নিয়ে থাকি, আমাদের যে এমসিকিউ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়, পরীক্ষা, আমাদের ক্লাস আর আমার এই ছোট্ট একটা বই, এই মুহূর্তে যারা চ্যালেঞ্জ নিতে চাচ্ছেন, যে স্যার আমি একদম শূন্য থেকে শুরু করব, এখন কি পাশ করা সম্ভব? তাদেরকে বলি, দেখেন তাদেরকে বলি, আমাদের এই স্পেশাল ব্যাচে শুরু হবে কিন্তু 24/10 থেকে, 1 মাসের আমি টাইম দেব। 1 মাসে আমরা এখানে সিপিসি, এখান থেকে ধরেন আমরা মিনিমাম 8টি ক্লাস করাবো, সিআরপিসি থেকে 8টি, পিসি থেকে করাবো 8টি। দেখেন 3টা আইন আমি এখানে সবচাইতে গুরুত্ব দিয়ে থাকি, এমনকি এই বইটাতেও আপনার গুরুত্ব সহকারে 3টি আইনের
ব্যাখ্যা উদাহরণ সহজ সাবলীল ভাষায় ধারাগুলোতেও বলা আছে। এই যে তিনটা সিপিসি, সিআরপিসি এবং পিসি, সিআরপিসি, ওকে, অর্থাৎ দেওয়ানি ফৌজদারি প্যানাল কোড। 8টা 3 24টা ক্লাস থাকবে। এই 3টা আইনে 24টা ক্লাস থাকবে। এই 24টা ক্লাস আপনি যদি করেন আমার ক্লাস থেকেই, এই 3টা আইন থেকে আমি মনে করি এই যে 3টা আইন, এই 3টা আইন থেকে 60 নাম্বার থাকে। 60 কত থাকে জানেন? 60 নাম্বার থাকে। এই 60 নাম্বার থেকে আমি মনে করি আমার ক্লাস, আমার এই বই পরীক্ষা, আমার এই ছোট চটি বই, আমার ক্লাস, আমার পরীক্ষা। ইনশাল্লাহ আমি মনে করি যারা এখনো প্রস্তুতি শুরুই করেননি, এরকম অনেক স্টুডেন্ট আছেন, অনেকে কাজের ব্যস্ততা থাকেন, ফর্ম ফিল আপ করেন, ফর্ম ফিল আপের পরেই কিন্তু পড়তে বসেন। দেখেন আমার কাছে ভর্তি হন না হন এটা আমার আপত্তি নাই, এটা নিয়ে আমি টেনশন করি না। এখন আমি যে কারণে আমি বলতেছি যে যারা এখনো পড়া শুরু করেননি, এমন হতে পারে প্রস্তুতি নাই, শূন্য থেকে শুরু করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলি সিপিসি, সিআরপিসি, পিসি 3টা আইন থেকে 60 নাম্বার থাকে। আমি মনে করি আমার এই ক্লাস, আমার বই, আমার পরীক্ষা, এই 3টা যদি আপনারা ভালোভাবে আমার গাইডলাইন সহ মেনে চলেন, গাইডলাইন মানতে হবে, আমার ক্লাস দেখতে হবে, আমার বইটা পড়তে হবে এবং পরীক্ষাগুলো দিতে হবে। 3টা শর্ত আছে এখানে, কিন্তু আমি মনে করি ইনশাআল্লাহ 100% এখান থেকে আপনি 40 পাবেন। এই 3টা আইন থেকে 100% 40 পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে হবে, আপনারা ইনশাআল্লাহ বলবেন। কে কোন জেলা থেকে যুক্ত আছেন বলবেন। আরেকটা বিষয়, যে সর্বোচ্চ শেয়ার দেবে ছোট এই বইটি, তার জন্য উপহার পাঠাবো আগামীকাল, সর্বোচ্চ শেয়ারকারীর জন্য। ওকে, বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে হবে। এখন দেখেন বাকি থাকবো কয়টা, আমি যে টার্গেট আপনাদেরকে পড়াবো এই রিভিশন ব্যাচে, শুধু রিভিশন, এই রিভিশন ব্যাচে থাকবে এভিডেন্স 1 থাকবে, এটা নিয়ে আমি 4টা ক্লাস করাবো। তারপরে লিমিটেশন, এসআর, তারপরে হচ্ছে ধরেন বিবিসি। এই টেকনিকে আমি এখান থেকে ধরেন দুইটা একটা ক্লাস করাবো, বেশি না। রিভিশন তো রিভিশনই, হ্যাঁ। এই এখান থেকে দেখেন 40 নাম্বার থেকে আপনি আমার ক্লাসগুলো যদি দেখেন, শুধু ক্লাস এবং আমার বই যদি পড়েন, আপনি এখান থেকে 100% 30 পাবেন। তাহলে দেখেন 40 আর 30 70, আপনার পাস করার জন্য দরকার 50। যারা এখনো প্রস্তুতি শুরু করেননি, ভয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, কিভাবে প্রস্তুতি শুরু করব, কোথা থেকে পড়ব, কি পড়ব, অনেকেই তো দেখা যাচ্ছে 7টা আইন, অনেক বড় একটা সিলেবাস এই মুহূর্তে, কিন্তু 1 মাস কিন্তু এই মুহূর্তে বড় একটা সিলেবাস। সো এই বড় সিলেবাসটা হচ্ছে ছোট করে দিয়েছি আমি এই বইয়ের মাধ্যমে। আমার বই, আমার ক্লাস, আমার যে পরীক্ষা, শুধু তাদের জন্য বলি যারা চ্যালেঞ্জ নিতে ইচ্ছুক এবং এই মুহূর্তে পরিশ্রমী, যারা পরিশ্রম করতে ইচ্ছুক। এই যে পরিশ্রম করতে যারা ইচ্ছুক আছেন তারা হাত তুলতে পারেন, তারা যোগাযোগ করতে পারেন আমার সাথে, ঠিক আছে। যারা আমার এই স্পেশাল ব্যাচে যুক্ত হবেন তাদের জন্য এই বই ফ্রি থাকবে। যারা ভর্তি হবেন স্পেশাল ব্যাচে, বই ফ্রি, হ্যাঁ, এই বইটা ফ্রি থাকবে ইনশাল্লাহ। এখন এই যে আমি ক্লাসগুলো করাবো, প্রশ্ন হতে পারে স্যার ক্লাসগুলো রেকর্ড থাকবে? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। প্রত্যেকটা ক্লাসই হবে রাত 10:30 অথবা 11টাও হতে পারে, এটা আমি বলিনি। অনেক স্টুডেন্ট আছে স্যার 11টায় আমি ক্লাস করতে পারি না। ভাই আপনি স্টুডেন্ট, আপনাকে 11টা না 12টায়ও ক্লাস করতে হবে, কারণ এই মুহূর্তে আপনাকে কঠোর পরিশ্রমের মন মানসিকতা থাকতে হবে। আপনি আইনজীবী হবেন, মহান একটা পেশাতে আসবেন, মানুষের সেবা করতে চাচ্ছেন। এই একটা মাস যদি আপনি ভাই কঠোর পরিশ্রম না করেন, তাহলে কিভাবে হবে? আপনাকে এই 1 মাস 11টা থেকে 2টা পর্যন্ত আমি ক্লাস করাই, এমনও আছে রেকর্ড। গতবার স্টুডেন্ট যারা আছেন তারা জানেন, রিভিশন ব্যাচগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে রাত 2টা 3টা পর্যন্ত ক্লাস করিয়েছি। সত্যি কিনা এটা আমি ভর্তি হব স্যার, ভর্তি হবেন কিনা এটা আপনাদের ব্যাপার। যদি আপনি চ্যালেঞ্জ নিতে চান, আমি প্রত্যেকদিন ক্লাস করাবো, আমি রুটিন দিই, প্রত্যেকদিন রাতে ক্লাস, প্রত্যেকদিন। এখন আমার তো সিলেবাসটা শেষ করতে হবে, রিভিশন করাতে হবে, কারণ বড় বড় আইনগুলোতে 7টা বা 8টা ক্লাস করাইতে হবে, 8টা করে ক্লাস করাইতে হবে বড় আইনগুলো। ছোট আইনগুলোতে 3টা 4টা করে ক্লাস করালেই হয়ে যাবে। সো আমি মনে করি এই যে আমি টার্গেটই রাখি বড় আইন। আমার টার্গেট, আমার যারা স্টুডেন্ট ইতিমধ্যেই যুক্ত আছেন অনেকেই, আমার টার্গেটটা কি?
টার্গেটই হচ্ছে সিপিসি, সিআরপিসি, পিসি। এই তিনটাই হচ্ছে আমার মূল টার্গেট। এই তিনটা থেকে আপনি ইনশাল্লাহ ক্লাস আমার এই বই ফলো করলে 100% পাবেন 60 নাম্বার থেকে। হ্যাঁ, আর বাকি থাকে কত পাস করার জন্য? 40 যদি পেয়ে যান আপনি, আরও 4টা আইন আছে, 4টা আইন আছে। ওই 4টা আইন থেকে আমি আপনার 25ও যদি পান, কথার কথা 25, বা এখান থেকে আরও 5 কম পান, সমস্যা কি? ধরি যদি আপনি একদম দুর্বল ছাত্র হন, তবুও তো কত দেখেন, তবুও 60 নাম্বার নাকি 35 হবে, তাই না? 60 হয়ে যাবে, তবুও 60 হয়ে যাবে। দেখেন, তবুও 60। মানে যারা চ্যালেঞ্জ নিতে চাচ্ছেন, প্রস্তুতি নাই, যারা ভালো স্টুডেন্ট, যাদের প্রস্তুতি ভালো, তাদের কথা বলি না। হ্যাঁ, আপনারাও ভর্তি হতে পারেন রিভিশন ক্লাসে, রিভিশন করলে অনেক ভালো হবে। যে দেখেন অনেকেই রিটেন দিয়েছেন, অনেক স্টুডেন্ট আমার কাছে এখনও আপনার এই আমার ব্যাচে যুক্ত হয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন। কারণ আইনটা চর্চার বিষয়। আইনটা আপনি আজকে পড়লেন 5 ঘন্টা 3 ঘন্টা, কালকে পড়লেন না, এটা হবে না। প্রত্যেক দিন পড়তে হবে। আইনজীবী হতে হলে প্রত্যেক দিন পড়তে হবে, রেগুলার পড়তে হবে। দেখেন, আমি আজ থেকে প্রায় 3 মাস আগে, সম্ভবত 3 বা 2.5 মাস আগে বা 3 মাস আগে, আমি একটা এই যে এরকমই আজকের মতোই একটা পাবলিক ক্লাস নিয়েছিলাম স্টুডেন্ট ভর্তি করার জন্য। আসলে যারা কোচিং করাই মোটামুটি অনলাইনে, আমরা কিন্তু মাঝে মাঝে পাবলিক ক্লাস যদি না দেয় স্টুডেন্ট আসবে? কারণ স্টুডেন্ট তো জানতে হবে যে এই স্যারে কোচিং করায়। তো এই যে পাবলিক ক্লাস করানোর উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু ছাত্র এখানে আনি, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সত্য কথা বলতে সবাই করে। সো এই যে 3 মাস আগে আমি আরেকটা পাবলিক ক্লাস করিয়েছিলাম, সেই ক্লাসে বলেছিলাম এই 3টা মাস আমার কথা মতো আপনারা সকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা, 4 ঘন্টা করে এখন থেকে নিয়মিতভাবে পড়ে যান। নিয়মিতভাবে পড়া লেখা 2টা করে যান একসাথে। 3 মাস আগে বলেছিলাম। অনেক স্টুডেন্ট এখানে যুক্ত আছেন, ওই লাইভেও যুক্ত ছিলেন, যারা আমার কথা মেনে চলেছেন 3 মাস আগে থেকে। আজকে আপনাদের প্রিপারেশন কেমন একটু কমেন্ট করে যাবেন। এই যে আমি যে আপনাদেরকে মোটিভেট করেছিলাম বা কিছু কথা বলেছিলাম কিভাবে পড়বেন, কোন ওয়েতে পড়বেন, যারা আমার ওই কথাগুলো মেনে চলে 3 মাস একটা শ্রম দিয়েছেন, একটা পরিশ্রম করেছেন, সেই সকল শিক্ষার্থীরা যদি থাকেন লাইভে একটু কমেন্ট করবেন যে আপনার এখন ওই কথা মানার কারণে বা আমার কথা যদি অনুসরণ করার মাধ্যমে প্রস্তুতি নিয়ে থাকেন, আপনি নিজেই কিন্তু নিজেকে যাচাই করে নিতে পারেন এখন যে না, আমার অনেক উন্নতি হয়েছে, আমি এখন ইনশাল্লাহ পারবো। এই আত্মবিশ্বাস ইনশাল্লাহ কিন্তু হয়ে গেছে, তাই না? আমি প্রথম বেচের ছাত্র স্যার এমডি শাহজাহান সাহেব। হ্যাঁ, আমি খুব অল্প সময়ে স্যারের মাধ্যমে পিলি পাস করেছি আলহামদুলিল্লাহ। জান্নাত শারমিন, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জান্নাত শারমিন আপনাকে। অনেক মিস করি স্যার। আমি প্রিলিতে আপনার ক্লাসগুলো করতাম, এখন রিটেনের রেজাল্ট অপেক্ষায় আছে। অনেক ভালো ক্লাস করান আপনি, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কৃতজ্ঞতা প্রকাশ এটা হচ্ছে একটা সৃষ্টিকর্তার একটা কি নিয়ামত, বা এটাও একটা চরিত্রের বৈশিষ্ট্য। কৃতজ্ঞতা কিন্তু সবাই প্রকাশ করতে পারে না, তাই না? গতবার আমি অনেক স্টুডেন্টকে ফ্রি পড়িয়েছি, তারাও কিন্তু আমাকে ফোন দিয়ে বলে নাই স্যার আমি পাস করছি, এরকমও আছে স্টুডেন্ট। তো সবাই কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, এটা আপনার মন মানসিকতার ব্যাপার, এটা হতে পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো। শিউলি খান, ওকে, অনেকে যুক্ত আছেন। আসলে আমার গলাটা আজকে ভাঙা, অনেকগুলো মামলা ছিল, হিয়ারিং করেছি, গলাটা ভাঙা, অনেক পরিশ্রম। যাই হোক, এখন দেখেন আজকে ক্লাস করাবো, আজকে আর কি বলবো, তো বিজ্ঞাপন তো একটু দিতেই হয়। আমি আজকে ক্লাসে চলে যাব। ভর্তি চলছে বলতে আমরা শুক্রবার থেকে রিভিশন বেচ চালু করতে যাচ্ছি 1 মাস। এই যে 1 মাসের রিভিশন বেচ আমরা চালু করব, এটা শুক্রবার মানে 24 তারিখ থেকে ইনশাল্লাহ 24/10 থেকে শুরু হবে। যাদের একদম শূন্য, একদম পড়ার যে এটা ধারাবাহিকতা নাই, বা আপনি কোচিং করেননি কোথাও, নিজে নিজে হ্যাঁ ভালো একটা প্রস্তুতি নিয়েছেন, তারাও চাচ্ছেন যে হ্যাঁ আমি একটা রিভিশন করি, সবার সাথে সম্মিলিতভাবে যখন আমি পড়বো, পরীক্ষা দেব, এটা কিন্তু দেখা যাচ্ছে অনেকটা উন্নতি হবে। আর দেখা যাচ্ছে এখানে অনেক এমসিকিউ পরীক্ষা হবে। আমি রিভিশন বেচ যখন চালু করব, এখানে কিন্তু সপ্তাহে 2টা করে পরীক্ষা হবে, সপ্তাহে 2টি এমসিকিউ পরীক্ষা হবে। এই এমসিকিউ পরীক্ষাগুলো দিবেন। এই যে আপনার একটা টার্গেট থাকবে যে হ্যাঁ আগামীকাল যখন পরীক্ষা, তাহলে কিন্তু আমি একটা পড়া দিব যে হ্যাঁ আগামীকাল সুনির্দিষ্ট প্রতিকার আইনের পরীক্ষা আছে। তো এই যে আমি আপনাকে একটা চাপে রাখবো, এই চাপে রাখার কারণে কিন্তু আপনি পড়বেন, 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক,
এই যে পড়বেন, পড়ার মাধ্যমে কিন্তু আপনার একটা প্রিপারেশন হয়ে যাবে। এটাই হচ্ছে কোচিংয়ের মূল লক্ষ্য। এখানে ভাই ইংরেজির কোনো সূত্র নাই বা এখানে অঙ্কের কোনো সূত্র আছে, এটা অঙ্ক না যে আমি আপনাকে সূত্র শিখিয়ে দেব আপনি পড়বেন না। এটা হচ্ছে বাংলায়, এটা আপনি নিজেও পড়তে পারেন, নিজেও পড়তে পারেন, কিন্তু এই বয়সে কিন্তু নিজে পড়াটা হয় না। আরেকটা বিষয়, কোচিং করবেন যখন, বুটে যখন আমরা কিছু দিক নির্দেশনা দেব, কিছু মোটিভেশন করবো, এটা আপনার ভালো লাগবে, আপনি পড়বেন। ক্লাসের পড়াটা যখন দেখবেন, মানুষ দেখেন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বা কিছু একটা দেখলে সেটা মেমোরিতে মনে থাকে। দেখুন সিনেমা দেখেন, ওই সিনেমা 10 বছর আগে দেখছেন, তার স্টোরিটা আপনার মনে আছে। তো আমরা যখন ক্লাস করাবো, ক্লাসের পড়াটা আপনার মনে থাকবে বেশি। এটাই হচ্ছে কোচিং করার একটা ফায়দা। আর একটা ক্লাস আপনি বারবার দেখতে পারতেছেন। দেখা যাচ্ছে আমি রাতে লাইভ ক্লাস করছি, পরের দিন আবার সকালে ওই ক্লাসটা দেখলেন, আবার নিজে পড়লেন, এই যে একটা প্রিপারেশন হয়ে যাবে। এটি হচ্ছে মূল লক্ষ্য। হ্যাঁ, ভর্তি প্রসেসিং কি? ভর্তি আপনার পাবলিক ক্লাস করেছি, আলহামদুলিল্লাহ, ভালো লাগে, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো পড়ায়। ওকে, যারা কৃতজ্ঞতা প্রকাশ করলেন অনেক ধন্যবাদ জানাচ্ছি। মোবাইল নাম্বার বোর্ডে দিয়ে দেন। ওকে, আমাদের সেই আমার বড় ভাই, অনেক ভালো লাগে আপনাকে। হ্যাঁ, ভর্তি চলছে আর লিখে, এটা আর কি বলবো, বিজ্ঞাপন অনেক হয়েছে, আজকে আমি ক্লাস করাবো। হ্যাঁ, আজকে আমরা সুনির্দিষ্ট আমাদের স্পেশাল ব্যাচে বা যারা আমাদের গ্রুপে যুক্ত আছেন তাদের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আমি পাবলিক দিলাম আজকে। ভর্তির জন্য যদি পারেন যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, ভর্তির জন্য আমার একটা নাম্বারই হোয়াটসঅ্যাপ 01728672721 এটা হচ্ছে আমার 1 মাসের একটা রিভিশন ব্যাচ। এই 1 মাসে প্রায় 20টা থেকে 24টা ক্লাস থাকবে এবং একাধিক পরীক্ষা, 10টা 15টা মডেল টেস্ট থাকবে এবং এই হ্যান্ড নোটটা ফ্রি। হ্যাঁ, শুধু তারাই এখানে যোগাযোগ করবেন যাদের একদম প্রিপারেশন নাই, ভয় পাচ্ছেন পরীক্ষা দিবেন, প্রস্তুতি আপনার একদম জিরো, কনফিডেন্স পাচ্ছেন না, তাদের বলি আত্মবিশ্বাসের মাধ্যমে, মানে আত্মবিশ্বাস রাখেন। হ্যাঁ, ইনশাল্লাহ ভয়কে জয় করার জন্য যুক্ত হতে পারেন আমাদের এখানে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই বইটি নিতেও যোগাযোগ করবেন এই নাম্বারে, যারা শুধুমাত্র কোচিং করবেন না। হ্যাঁ, এটাও বলে রাখি, যারা এই ছোট্ট বইটা নিতে চাচ্ছেন, বারবার রিভিশন দিতে চাচ্ছেন, হ্যাঁ বারবার রিভিশন, এখানে কিন্তু আমি কিচ্ছা কাহিনী লিখি নাই, অপ্রাসঙ্গিক কিছু লিখি নাই। এখানে কি লিখছি, এখানে আইনের ধারাগুলো, বেসিকগুলো উপস্থাপন করেছি। আইনটার ধারাটা যেন আপনার সহজেই মনে থাকে, সহজ সাবলীল ভাষায় আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। মাত্র ছোট একটা বই। হ্যাঁ, ছোট্ট একদম চটি বই। আপনি ইচ্ছা হলে, মূল্য একদম কম, একদম স্বল্প মূল্য, আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে বইটা সংগ্রহ করতে পারেন, অথবা মিঠু ল বুক হাউস আমি যোগাযোগ করলে নিয়ে দেবো। এই জায়গাতে ফোন দিলে আপনি পেয়ে যাবেন। নীলক্ষেত থেকে এই বইটা অনেক দোকানে আছে। হ্যাঁ, নীলক্ষেত থেকে এই বইটি আপনি নিতে পারেন, মিঠু ল বুক হাউস থেকে নিতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে এই বইটা আপনি জাহিদ ল বুক হাউস, মহানগর ল বুক হাউস, মুরশেদ ল বুক হাউস, আরও অনেকগুলো আছে। আপনি যে কোনো বইয়ের দোকানে গেলে এই বইটা পেয়ে যাবেন, সকল বইয়ের দোকানেই আছে। ওকে, একটা চমৎকার কমেন্ট দিয়েছেন, স্পেশাল ব্যাচে ক্লাস করে যদিও প্রথম 10 দিন কিছুই বুঝতে পারতাম না, তবে মনোযোগ দিয়ে নির্দেশনা মেনে পড়াশোনা করার ফলে অল্প সময়ের মধ্যে পাশ করেছিলাম আলহামদুলিল্লাহ। আমি শাহজাহান সাহেব, স্যার রেজাল্টের পরে কি ভাইবা ক্লাস নেবেন? হ্যাঁ, এই যে আরেকটা কথা, ভেরি গুড আমাদের শারমিন, ভাইবা, এই যে যারা লিখিত পরীক্ষায় দিবেন ইনশাল্লাহ পাশ করবেন, ভাইবার জন্য একটা কথা বলে রাখি। ভাইবা দেখেন, ভাইবা ভয়ের কিছু নেই, আপনি লিখিত পাশ করা মানে আপনি আইনজীবী হয়ে যাবেন ইনশাল্লাহ, শুধু একটু সময়ের অপেক্ষা। ভাইবার জন্য এই বইটা আপনি সংগ্রহ করতে পারেন, কারণ স্বল্প সময়ে একটু প্রস্তুতি নেবেন, আইনের ধারাটা বেসিক জানবেন। যারা ভাইবা দিবেন তাদের জন্য বলি, ভাইবার জন্য এই বইটা আপনার উপকারে আসবে। এই বড় বই দিয়ে আপনার আইনের ধারা খুঁজে বের করে পড়তে হবে না, এখানে এই বইটা আপনি রিভিশন করবেন 1-2 বার। যারা ভাইবা দিবেন এই বইটা সংগ্রহ করতে পারেন। ভাইবা যারা পরীক্ষার্থী তারাও কিন্তু এই বইটা সংগ্রহ করে আইনের যে 7টা আইনের বেসিক, দেখেন ভাইবা বোর্ডে তো সকল বিষয়ে প্রশ্ন করে থাকে, তবে ভাইবা বোর্ডে আইনের যে 7টি আইন, এখান থেকেই 70% স্টুডেন্টকে প্রশ্ন করে। তো আপনি ভাইবার জন্য কিন্তু এই বইটা আপনার জন্য বেস্ট হতে পারে। ছোট একটা বই, দাম কম, চটি একটা বই, এটা একটা আপনি দেখা যাচ্ছে কিনে 2-3 বার রিভিশন পড়লেন, আপনার আইনটা আরও একটা রিভিশন হয়ে গেল। যারা ভাইবা দিবেন এই বইটা তাদের জন্য চমৎকার হতে পারে। হ্যাঁ, এই বইটা ছোট একটা বই, তো
যে কোনো জায়গায় আমি ক্যারি করেও ব্যবহার করতে পারেন, কোথাও হাতে নিয়েও পড়তে পারেন, সমস্যা নেই। ছোটো একটা বই। ভাইবা যারা দিবেন তাদের উদ্দেশ্য বলি, এই বইটা কিনতে পারেন, বেশি টাকা না, কুরিয়ার 400। আপনি এমনি বই দোকান থেকে কিনলে 250 টাকা, কুরিয়ার সহ অথবা 320 টাকার মতো লাগে। হ্যাঁ, যেহেতু বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে নিতে পারেন, 320 টাকা। যারা ভাইবা দিবেন, ভাইবা পরীক্ষার্থী, এই বইটা তারা সংগ্রহ করতে পারেন। সো ওকে, অনেক বিজ্ঞাপন হলো। সো আমরা এখন চলে যাচ্ছি আজকের ক্লাসে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালের আইন? একটু কমেন্ট করবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন কত সালের আইন, সবাই কমেন্ট করবেন। ওকে, ইনশাল্লাহ। জান্নাতুল শারমিন, ওকে, হ্যাঁ, 250 টাকা। আপনি যে কোনো বইয়ের দোকান থেকে নিতে পারবেন। কুরিয়ার সহ যদি নিতে চান একটু কুরিয়ার চার্জটা লাগবে। হ্যাঁ, কুরিয়ার চার্জটা লাগবে, চার্জ। ওকে, তাহমিনা ইসলাম, হ্যাঁ, সবাই একটু কমেন্ট করবেন। হ্যাঁ, আমরা কমেন্টের মাধ্যমে, দেখেন আমি একটা কথা বলি, বারবার যখন আপনি কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে কিন্তু আপনার পড়াটা আরও, দেখেন আমি এই গুরুত্বপূর্ণ নোটটাও দিয়েছি যে এই প্রাসঙ্গিক বিষয় থেকে আপনি কি মনে রাখবেন, যা মনে রাখবেন। এখানে এই আইনটা প্রণয়ন হয় 1877 সালের কত, 7ই ফেব্রুয়ারি। এই আইনটা প্রণয়ন হয় কত, কমেন্ট করবেন। এই আইনটা প্রণয়ন হয় 1877 সালের কত তারিখে? 7ই ফেব্রুয়ারি প্রণয়ন হয়, এবং এটা কার্যকর হয় রাজশাহী। কোথায় পাওয়া যাবে স্যার? আপনি রাজশাহী যাওয়া লাগবে না, আপনি কুরিয়ারের মাধ্যমে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। যারা বইটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসে নিতে চাচ্ছেন, কালকে অর্ডার করলে পরের দিন বই পেয়ে যাবেন। একদিনের মধ্যেই বই আপনি কুরিয়ারে পেয়ে যাবেন, সমস্যা নাই। বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি নিতে পারবেন। ওকে, এটা হচ্ছে 1877 সালের 1 নং আইন, তাই না? 1877। ওকে, এখন দেখেন এই যে এই বইটাতে আমি অপ্রাসঙ্গিক কিছু রাখি নাই। এখান থেকে আপনার প্রশ্ন যদি দেখা যাচ্ছে প্রাসঙ্গিক বিষয় থেকে আসে, এখানে যে কথাগুলো আমি লিখেছি যে কত নং আইন, এটা হচ্ছে 1 নং আইন, এটা মনে রাখতে হবে। আইনের প্রকৃতি কি? এটা হচ্ছে মূল আইন বা তত্ত্বগত আইন। এই আইনের প্রকৃতিটা কি? আইনের প্রকৃতিটা কি এটা আপনাকে মনে রাখতে হবে। আইনের প্রকৃতি, এটাকে বলা হয় মূল আইন বা তত্ত্বগত আইন। আরেকটা টেকনিক দিয়ে রাখি, মূল আইন বা তত্ত্বগত আইন। আজকে আমার শরীরটা একটু গলাটা ভাঙা, যাই হোক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু নোটিশ দিয়েছি ক্লাস করাবো, নচেত আসতাম না আজকে নোটিশ না দিলে। সো এই যে প্রকৃতিটা, এই আইনের প্রকৃতি হচ্ছে মূল আইন বা তত্ত্বগত আইন। আমরা এই যে বার কাউন্সিলের জন্য যে 7টা আইন পড়ব, এই যে মূল আইন কোনটা, তত্ত্বগত আইন কোনটা, বা প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন কোনটা, এইগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। একটা প্রশ্ন হয়ে যেতে পারে 100 প্রশ্ন থেকে, অবাক হওয়ার কিচ্ছু নাই। সো এই টেকনিকটা মনে রাখবেন। এই যে সুনির্দিষ্ট প্রতিকার এসআর অ্যাক্ট এবং পেনাল কোড পিসি, এই যে এই দুইটা হচ্ছে সাবস্টেন্টিভ ল। ওকে, এই দুইটাকে বলা হয় সাবস্টেন্টিভ ল বা মূল আইন। হ্যাঁ, এই দুইটা এসআর এবং পিসি, পেনাল কোড, অর্থাৎ মূল আইনটা কি? যে আইনে আপনার কোনো অধিকার, ওই অধিকারের ব্যাখ্যা, যেমন ধরেন সুনির্দিষ্ট প্রতিকার আইনে কোনো অধিকারের সংজ্ঞা প্রদান করা হয়েছে, ব্যাখ্যা প্রদান করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আবার পেনাল কোডে দেখেন কোনো শাস্তির সংজ্ঞা, শাস্তি কতটুকু, এইগুলো আলোচনা করা হয়েছে। আবার প্রসিডিউরাল বা পদ্ধতিগত আইনগুলো দেখেন, এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আজকে আলোচনা করব, এটা নিয়ন্ত্রিত হয় কোন আইনের মাধ্যমে? এটা নিয়ন্ত্রিত হয় সিপিসির মাধ্যমে, দেওয়ানি কার্যবিধিকে এটা অনুসরণ করে। এই যে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে সকল মামলাগুলো আছে দেখেন, যেমন ধরা যাক আপনার স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা, সত্যের মামলা, তারপর চুক্তি প্রবলের মামলা, দলিল সংশোধনের মামলা, দলিল বাতিলের মামলা, তাই না? এই যে মামলাগুলো, এই মামলাগুলো কিন্তু দেখা যাচ্ছে সংজ্ঞা, এই মামলাগুলো কত দিনের মধ্যে দায়ের করতে হবে, কখন দায়ের করতে হবে, এই বিষয়গুলো কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে উল্লেখ আছে। কিন্তু এই মামলাগুলো কিভাবে বিচার প্রক্রিয়া পরিচালিত হবে, এটা কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলা নাই। তাহলে এটা কোথায় বলা আছে? দেখেন, আপনার একটা দলিল ভুল প্রান্তের মাধ্যমে
ভুল ভ্রান্তি হলো। আমরা জানি দলিল সংশোধন কত ধারায় কমেন্ট করেন, 31 ধারাতে দলিল সংশোধন, তাই না? এটা আমরা জানি। এই যে 31 ধারাতে দলিল সংশোধনের এখানে দেখা যাচ্ছে কেন দলিল সংশোধন করতে হবে, কখন সংশোধন করা যাবে। 39 ধারাতে আপনি দলিল বাতিল চাইতে পারবেন কখন, চুক্তি কখন বলবৎ করতে পারবেন 35 ধারা, চুক্তি রদ 35 ধারা, চুক্তি বলবৎ 12 ধারা, এগুলো কখন, এই যে কখন করা যাবে, কি কারণে করতে পারবেন, এই মামলাগুলো কত দিনের মধ্যে দায়ের করতে হবে, ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে পেয়ে যাই। বাট এই মামলাগুলো কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত হবে, এটা কিন্তু এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে। আচ্ছা বলেন তো, 31 ধারাতে দলিল সংশোধন, এই আইনটা, এই মামলাটা কিভাবে করবেন, কিভাবে পরিচালিত হবে, কিভাবে আদালত এটা বিচার করবে, এটা কি এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলা আছে? না, এটা কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলা নাই। এটা কোথায় বলা আছে? এটা কিন্তু বলা আছে ফৌজদারি দেওয়ানি কার্যবিধিতে। দেওয়ানি কার্যবিধি, এই যে পদ্ধতিটা, কিভাবে একটা মামলা শুরু হবে, কিভাবে এটা চূড়ান্ত নিষ্পত্তি হবে, তারপরে কিভাবে ডিগ্রি জারি হবে, কিভাবে আপনি আপিল করবেন, কিভাবে সমন ইস্যু হবে, কিভাবে আপনার ডিগ্রি জারি হবে, কিভাবে রিভিশন করবেন, ইত্যাদি যে বিভিন্ন রকমের পদ্ধতি, এই পদ্ধতিগুলোর কথা কিন্তু আমাদের দেওয়ানি কার্যবিধিতে বলা আছে। সো দেওয়ানি কার্যবিধিটা হচ্ছে বিধিবদ্ধ আইনকে একটা সিপিসি কি করে, এই যে সংবিধিবদ্ধ বা মূল আইন, তত্ত্বগত আইনকে কি করে, এটা এই আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা হচ্ছে প্রসিডিউরাল পদ্ধতি, অর্থাৎ এই মামলাটা পরিচালনার যে পদ্ধতি, এই পদ্ধতিগুলোর কথা কিন্তু বলা আছে দেওয়ানি কার্যবিধিতে। সো এই যে দেওয়ানি কার্যবিধির যে পদ্ধতিটা, এই কারণে দেখেন সিআরপিসি যদি যান, এই যে পেনাল কোড যদি বলি সহজেই, পেনাল কোডে ধরেন আমরা জানি যে এখানে কোনো অপরাধের সংজ্ঞা ব্যাখ্যা দেওয়া আছে পেনাল কোডে, এবং শাস্তির কথা বলা আছে। পেনাল কোডে কি বলা আছে, যে কোনো অপরাধের সংজ্ঞা, ব্যাখ্যা এবং শাস্তির কথা বলা হচ্ছে। যেমন ধরেন 302, আমরা এটা সবাই জানি, বহুল প্রচলিত ধারা। 302 ধারার শাস্তি কি? মৃত্যুদণ্ড হতে পারে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, অর্থাৎ খুনের যে শাস্তির কথা বলা আছে। এখন দেখেন খুনের সংজ্ঞা দেওয়া আছে 300 ধারা, এটা কোথায় আছে? পেনাল কোডে। এখন এই যে খুনের মামলাটা কিভাবে বিচার হবে, এটা কি পেনাল কোডে বলা আছে? নো, এটা বলা আছে ফৌজদারি কার্যবিধি। তাহলে ফৌজদারি কার্যবিধিতে একটা ফৌজদারি মামলা কিভাবে শুরু হবে, কিভাবে চূড়ান্ত শেষ হবে, কিভাবে আদালত এখানে চার্জ গঠন করবেন, কিভাবে শাস্তি প্রদান করবেন, বা তার মৃত্যুদণ্ড হলে কিভাবে কার্যকর করতে হবে, কিভাবে খালাস দেওয়া হবে, কি কারণে খালাস দেওয়া হবে, এই পদ্ধতির কথাগুলো কিন্তু বলা হচ্ছে ফৌজদারি কার্যবিধিতে। সো ফৌজদারি কার্যবিধি হচ্ছে পদ্ধতিগত আইন। তবে আপনি এখানে মনে রাখবেন যে 2টা আইন হচ্ছে, আমরা 7টা আইন পড়ব, এই 7টা আইনের মধ্যে 2টা আইন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সুনির্দিষ্ট প্রতিকার এবং পেনাল কোড। এই পেনাল কোড এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন হচ্ছে মূল আইন বা তত্ত্বগত আইন বা সাবস্টেন্টিভ ল, আর বাকি যা আছে সব আপনি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল বলবেন। এই 2টা আইন আপনি মনে রাখবেন, মূল আইন। হ্যাঁ, তাহলে এখানে আপনি প্রশ্ন কমন পেয়ে যাবেন। হ্যাঁ, এবং সুনির্দিষ্ট যে প্রতিকার, এটা আপনার দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত, পরিচালিত, বা এখানে যে মামলাগুলো হবে, এটা এই মামলাগুলো দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হবে। হ্যাঁ, এটুকু মনে রাখবেন। সো আমরা চলি একটু কোথায় চলে যাই, আমরা পরবর্তী যে বিষয়গুলো, যেখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা 5-এ চলে যাব সরাসরি। কারণ আমরা প্রথমেই বলেছি এখানে আমরা সব পড়ব না, পরীক্ষার জন্য, পাশ করার জন্য যতটুকু দরকার ততটুকু পড়ব। এখানে দেখেন আমাদের যে কথাটা বলা হচ্ছে 5 ধারাতে সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে প্রদান করা হয়। সবাই কমেন্ট করবেন যে এখানে সুনির্দিষ্ট প্রতিকারটা কিভাবে প্রদান করা হয়। কত ধারায় আছে? 5 ধারা। 5 ধারাতে কয় উপায়ে প্রদান করা হয়? 5 উপায়ের কথা বলা হচ্ছে। ধারা 5-এ যদি আমরা চলে যাই, সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে দেওয়া হয়, যেভাবে দেওয়া হয়, সুনির্দিষ্ট প্রতিকার যেভাবে প্রদান করা হয়, যেভাবে প্রদান করা হয়, এই যে সুনির্দিষ্ট প্রতিকার যেভাবে প্রদান করা হয়, এটা কোথায় আছে? 5 ধারা। কোথায় আছে? এটা 5 ধারাতে আছে। 5 ধারা। এখন দেখেন এই 5 ধারা কয় উপায়ের কথা বলা হচ্ছে। প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে, এখানে ইংলিশ টার্ম দিয়ে প্রশ্ন হতে পারে, বা এটা দিয়েও প্রশ্ন হতে পারে। সুনির্দিষ্ট প্রতিকার যেভাবে প্রদান করা হয়, হ্যাঁ, সুনির্দিষ্ট প্রতিকার কয় উপায়ে দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়? 5 উপায়ে দেওয়া হয়। প্রশ্ন এখান থেকে হতে পারে 5 উপায়ে দেওয়া হয়।
কয় উপায়ে? সুনির্দিষ্ট প্রতিকার 5 উপায়ে দেওয়া হয়। দেখেন আমি এই বইয়ে কিন্তু এখান থেকে যা যা মনে রাখতে হবে আমি এই বিষয়গুলো এখানে সুন্দরভাবে তুলে ধরেছি যে সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে প্রদান করা হয়। অত্র ধারা মতে 5 উপায়ে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকেন। 5টা উপায় দিয়েছি। তারপরে যা মনে রাখতে হবে এখানে আমি এইভাবে বলেছি যে অত্র ধারায় মোট 5 উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার আদালত মঞ্জুর করে থাকেন। তন্মধ্যে 4টি হচ্ছে আদেশাত্মক, একটি হচ্ছে নিষেধাত্মক প্রতিকারের মাধ্যমে। নিষেধাত্মক প্রতিকার এবং আদেশাত্মক, এখানে নিষেধাত্মক প্রতিকারের সংজ্ঞাটা দেওয়া হয়েছে 6 ধারাতে এবং 5-এর ঘ এটাই হচ্ছে নিষেধাত্মক প্রতিকার। সো আমরা এখানে যে বিষয়টা মনে রাখবো, দখল গ্রহণ এবং অর্পণের মাধ্যমে প্রথমেই যে সুনির্দিষ্ট প্রতিকার এখানে দখল গ্রহণ এবং অর্পণের মাধ্যমে আদালত প্রদান করে থাকেন। দখল গ্রহণ এবং অর্পণের মাধ্যমে। দেখেন দখল গ্রহণ এবং অর্পণের মাধ্যমে কিভাবে, এটা হচ্ছে 8 ধারা থেকে 11 ধারা পর্যন্ত। এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে আমরা ধারা, কয়টা ধারা আছে এখানে? 57টি ধারা আছে। এই 57টি ধারার মধ্যে এখানে দেখেন প্রথমেই যে প্রতিকারের কথা বলা হচ্ছে, আদালত 5 উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকেন। এখানে দেখেন 8 থেকে 11 ধারার যে প্রতিকার, প্রথমে বলা হচ্ছে দখল গ্রহণ এবং অর্পণ। এখানে স্থাবর এবং অস্থাবর সম্পত্তি উভয়ের কথা বলা হচ্ছে। স্থাবর এবং অস্থাবর সম্পত্তির কথা বলা হচ্ছে। স্থাবর সম্পত্তিটা দেখবেন এবং অস্থাবর সম্পত্তি এখানে 8, 9 ধারা এবং 10, 11 ধারা। তাহলে স্থাবর সম্পত্তি হচ্ছে 8 এবং 9 ধারা। ধরেন এটা একটা জমি, এই জমি থেকে যদি দেখা যাচ্ছে রহিমের এই জমিতে সত্ত্ব আছে, রহিমের যদি এই জমিতে সত্ত্ব থাকে, টাইটেল থাকে, পজিশন থাকে, এখন এই রহিমের জমি থেকে করিম কি করলো? রহিমকে বেদখল করলো। রহিমের জমি এটা হচ্ছে একটা ভূমি, মনে রাখবেন। এই রহিমের ভূমি থেকে করিম তাকে বেদখল করলো। এই যে রহিমের ভূমি থেকে করিম তাকে বেদখল করলো, এখন রহিম কিন্তু তার যে সত্ত্ব আছে, এই সত্ত্ব থাকলে কত ধারায় মামলা হবে? কমেন্ট করবেন। যদি রহিমের সত্ত্ব থাকে এই জমিতে, কত ধারায় মামলা করতে হবে? আজকে গলাটা ভালো না ভাই। হ্যাঁ, ভেরি গুড। আমি সংক্ষেপে লিখছি দখল গ্রহণ এবং অর্পণের মাধ্যমে। অর্থাৎ আদালত আপনি যদি প্রতিকার দাবি করেন, এই যে যখন করিম সাহেব একটা ভূমি তার সত্ত্ব আছে এই জমিতে, যখন করিম সাহেব রহিমের যে ভূমি, এই রহিমের ভূমি হতে যখন করিম সাহেব কি করবে? তাকে বেদখল করবে বেআইনিভাবে, জোরপূর্বকভাবে। এই যে করিম সাহেব যদি আদালতে প্রতিকার প্রার্থনা করে, কত ধারায় মামলা করতে হবে? 8+42। ভেরি গুড, ভেরি গুড। এখানে 8+42 ধারায় মামলা করতে হবে। এই যে 8+42 ধারায় মামলা করলে আদালত এখানে কি করবেন? এই দখলটা গ্রহণ করে দাবিদারকে অর্পণের মাধ্যমে এটা প্রতিকার দিয়ে থাকেন। তাহলে করিম যখন আদালতে প্রতিকার চাইবে, এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8+42 ধারা অনুযায়ী একটা পদ্ধতি আছে, আমরা 8 ধারাতে পড়ব একটু পরে। এই যে তখন রহিমের যে প্রতিকারটা আদালত এখানে মঞ্জুর করবেন। ওকে, এটাই হচ্ছে দখল গ্রহণ এবং অর্পণের মাধ্যমে আদালত প্রথম যে প্রতিকারটা এটা মঞ্জুর করে থাকেন। তারপরে হচ্ছে আদেশাত্মক প্রতিকার। যদি আমরা দেখি 2 নম্বরে বলা হচ্ছে আদেশাত্মক প্রতিকারের কথা। আদেশাত্মক প্রতিকার অর্থাৎ আদেশমূলক প্রতিকারের কথা বলা হচ্ছে। আদেশাত্মক প্রতিকার এটা কয় ধারায় আছে? দেখেন এটা আদেশাত্মক প্রতিকারটা 12 থেকে 30 ধারা আপনি দেখবেন। 12 থেকে 30 এবং 55। 12 থেকে 30 এবং 55 দেখেন, 12 থেকে 30 এবং 55 আদেশাত্মক প্রতিকারটা কি রকম? এরকম হতে পারে, ধরেন এই যে আবার করিমকে দিয়ে উদাহরণ দিই, করিম এবং রহিমের মধ্যে একটা চুক্তি হলো, এই জমিটা বিক্রয়ের চুক্তি, বিক্রয় চুক্তি। এই যে জমি, এই জমিটা করিমের, করিম কি করলো? করিম এই জমিটা বিক্রি করতে চাইলো, রহিম এই জমিটা ক্রয় করতে চাইলো। সো তাদের মধ্যে একটা বিক্রয় চুক্তি সম্পন্ন হলো। এই বিক্রয় চুক্তি সম্পন্ন হওয়ার পরে দেখা যাচ্ছে তাদের উভয়ের মধ্যে যে কোনো একজন ব্যক্তি, হতে পারে রহিম বা হতে পারে করিম, যে কোনো একজন, রহিম যদি এখানে চুক্তি ভঙ্গ করে, এই চুক্তিটা বিক্রয় চুক্তিটা দেখা যাচ্ছে ভঙ্গ করে, তখন কিন্তু এখানে এই ব্যক্তি কি করতে পারবে? চুক্তি বলবৎ করার জন্য
সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা অনুযায়ী মামলা দায়ের করতে পারবে। আবার করিমও যদি ভঙ্গ করে যে না আমি এই জমি আর বিক্রি করব না, তখন কিন্তু সে চুক্তি প্রবলের মামলা, চুক্তি বলবতের মামলা দায়ের করতে পারে। এটি হচ্ছে তখন কিন্তু আদালত তাকে আদেশ দিবেন এই চুক্তিটা বলবৎ করার। এটা হচ্ছে আদেশাত্মক প্রতিকার। তখন কিন্তু আদালত এখানে আদেশ দিবেন যে হ্যাঁ আপনাদের যে এই বৈধ চুক্তি, অবশ্যই সেটা বৈধ চুক্তি হতে হবে। তাদের মধ্যে যদি একটা বৈধ চুক্তি সম্পন্ন হয় তখন কিন্তু কি করতে হবে, অবশ্যই এই চুক্তিটা আদালত বলবৎ করার জন্য এই সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুযায়ী এই প্রতিকারটা দিয়ে থাকেন। সো তাহলে আমরা দুইটা প্রতিকার পেয়ে গেলাম, আদেশাত্মক দখল গ্রহণ এবং অর্পণের মাধ্যমে আদেশাত্মক প্রতিকার। আরেকটা দেখেন নিষেধাত্মক প্রতিকার। এখন যে নিষেধাত্মক প্রতিকারটা দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 নাম্বার যে প্রতিকারটা, 5 ধারা 3 নাম্বার নিষেধাত্মক প্রতিকার। দেখেন এই নিষেধাত্মক প্রতিকারটা কিভাবে পড়বেন, নিষেধাত্মক প্রতিকার এটা কোথায় আছে, এটা বলা হচ্ছে 52 থেকে 54 ধারা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 52 থেকে 54 এবং 57। দেখেন এখানে নিষেধাত্মক প্রতিকারটা কি, আদালত নিষেধ করার মাধ্যমে একজন পক্ষকে, আদালত অপর কোনো পক্ষকে নিষেধ করার মাধ্যমে, দেখেন আমি এখানে বলেছি যা না করার বাধ্যবাধকতা রয়েছে এমন কাজ না করার আদেশ প্রদানের মাধ্যমে আদালত যে প্রতিকারটা মঞ্জুর করে থাকেন তাকে বলা হয় নিষেধাত্মক প্রতিকার। অর্থাৎ যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে। যেমন ধরেন এখানে এই বিষয়টি হচ্ছে নিষেধাত্মক প্রতিকার, যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে, আদালত ওই কাজটা না করার ব্যাপারে নিষেধ করবেন। যেমন ধরা যাচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, এই যে আদেশগুলো আদালত দিয়ে থাকেন, এই রকমের আদেশগুলো কিন্তু এই প্রতিকারের মাধ্যমে করা হয়ে থাকে। সো এই যে আমরা যদি এখানে দেখি যে প্রিভেন্টিভ রিলিফ, দেখেন 6 ধারাতে বলা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা, প্রিভেন্টিভ রিলিফ। আবার 6 ধারাতে আমরা একটু ওয়েট করেন, আমরা এখান থেকে আবার 6 ধারাতে চলে যাই। একটু 6 ধারা যদি আমরা একসাথে শিখে নিই। 6 ধারাতে বলা হচ্ছে নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা বা প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা। তাহলে নিরোধমূলক প্রতিকারটা কি, নিরোধমূলক প্রতিকার, দেখেন দেখা যাচ্ছে, হ্যাঁ নিরোধমূলক প্রতিকারটা কি, এখানে প্রশ্ন হতে পারে। দেখেন সংজ্ঞা কোথায় আছে, সংজ্ঞা যদি বলা হয় সংজ্ঞা আছে কোথায়, 6 ধারা। ভালো করে একটু খেয়াল করবেন, এখানে এই 3টা ধারা নিয়ে কিন্তু এখানে কনফিউশন থাকে যে 5-এর ঘ, এটা হচ্ছে 5-এর গ ধারা, 3 নাম্বারটা 5-এর গ 6 ধারা। আবার দেখেন 52 থেকে 53 এইগুলোর মধ্যে কিন্তু আপনার একটা কনফিউশন থাকে। সো দেখেন 5-এর গটা কি, 5-এর গটার যে সংজ্ঞাটা নিষেধাত্মক প্রতিকার, যা না করার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে, ওই কাজটি নিষেধ করার মাধ্যমে আদালত যে প্রতিকারটি দিয়ে থাকেন এটা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ বা প্রতিরোধমূলক বা নিরোধমূলক প্রতিকার। সংজ্ঞাটা কোথায় আছে, 6 ধারাতে। 6 ধারাতে যদি আপনি যান একটা কথাই বলা হচ্ছে, দেখেন আমার বইও লিখেছি, নিষেধাত্মক আদেশ হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিরোধমূলক নিরোধমূলক প্রতিকার যা 5-এর গ, এই ধারাতে 5-এর গতে যা বলা হয়েছে সেটাই হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ। 5-এর গ মানে এই যে 5-এর গ, 5 ধারার গ উপধারাতে যে নিষেধাত্মক প্রতিকার, এই প্রতিকারকে বলা হয় প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধমূলক প্রতিকার। আবার 52 ধারাতে আপনি যদি চলে যান, 52 ধারাটা আমরা একটু ঘুরে আছি, 52 ধারাতে আপনি যদি একটু চলে যান, 52 ধারাতে এখানে কি বলা হচ্ছে, এই যে প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধমূলক প্রতিকার কিভাবে আদালত মঞ্জুর করেন, কয় উপায়ের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 2 উপায়ে। এই যে প্রিভেন্টিভ রিলিফটা আদালত, দেখেন আমরা কিন্তু 5-এর গ থেকে একদম 6 ধারাতে গেলাম, আবার 52 ধারাতে চলে আসলাম। যারা ইতিমধ্যে আমার ক্লাস দেখেছেন তারা বিষয়টা সহজেই ধরতে পাচ্ছেন যে এই যে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা বলা হচ্ছে 6 ধারাতে। 6 ধারাতে কি বলা হচ্ছে, 5-এর গ ধারাতে যে সংজ্ঞাটা, যে প্রতিকারটা, এই প্রতিকারটাকেই বলা হয় প্রিভেন্টিভ রিলিফ। সহজে মনে রাখেন, 5-এর ঘ ধারাতে যে প্রতিকারটার কথা বলা হচ্ছে এই প্রতিকারটাই হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার। এখন দেখেন 52 ধারাতে আপনি যদি যান, এটা কয় উপায়ে দেওয়া যায় এই কথা বলা হচ্ছে, কয় উপায়ে। এই 52 ধারাতে বলা হচ্ছে এটা 2 উপায়ে দেওয়া যায়। কি কি, একটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, আরেকটা কি
চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। কয় উপায়ে? 52 ধারাতে আপনি যদি যান দেখেন দুইটা উপায়ের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, আরেকটা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। এটা আমরা বিস্তারিত আলোচনা করব যখন 53 ধারা পড়ব। সো এখন দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞাটা বলা হচ্ছে 53 ধারাতে, এর সংজ্ঞা। আবার 53 ধারাতে কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞাও প্রদান করা হয়েছে। আবার দেখেন 54 ধারাতে কয় উপায়ে দেওয়া হয় চিরস্থায়ী নিষেধাজ্ঞা, এখানে বলা হচ্ছে 5 উপায়ে। সো দেখেন আপনি যদি 5 ধারাটা ভালোভাবে পড়েন, 5 উপায়টা ভালোভাবে পড়েন, আমি মনে করি সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনি অর্ধেক বুঝে যাবেন। 5 ধারার 5টা যে উপায়ের কথা বলা হচ্ছে, আদালত এখানে 5 উপায়ে, আদালত এখানে কি করেন? 5 উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করেন। তোর মধ্যে দেখেন আমরা 8 থেকে 11 ধারার মধ্যে দখল, গ্রহণ এবং অর্পণ, তারপরে আদেশাত্মক প্রতিকারগুলো দেখলাম 12 থেকে 30 এবং 55 ধারা আদেশাত্মক প্রতিকার। এই যে তারপরে দেখেন নিষেধাত্মক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফের যে সংজ্ঞা 6 ধারা, এই 6 ধারাতে বলছে নিষেধাত্মক প্রতিকারকে বলা হয় প্রিভেন্টিভ রিলিফ। এই প্রিভেন্টিভ রিলিফটা কিভাবে প্রদান করা হয়? 52 ধারাতে বলা হচ্ছে যে 2 উপায়ে দেওয়া হয়, একটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে, আরেকটা বলা হচ্ছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা 53তে আবার চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞাও দেওয়া আছে, এবং 54 ধারাতে বলা হচ্ছে 5 উপায়ে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদালত মঞ্জুর করে থাকেন। ওকে, সো আমরা দেখি পরবর্তী যে বিষয়টা, আশা করি এখান থেকে আপনারা কিছুটা হলে বুঝতে পেরেছেন। সো তারপরে দেখেন এখানে 4 নম্বর যে প্রতিকারটা ঘোষণামূলক, 4 নম্বর যে প্রতিকার ঘোষণার আদেশ প্রদানের মাধ্যমে, ঘোষণার আদেশ প্রদান, অর্থাৎ ঘোষণামূলক যে প্রতিকারটা, ঘোষণামূলক প্রতিকার বলি আমরা, হ্যাঁ, ঘোষণামূলক প্রতিকার। এটা কত ধারায় আছে? এটা হচ্ছে 42 এবং 43 ধারা। আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে এই যে ঘোষণা, কয়টি ক্ষেত্রে ঘোষণা চাইতে পারেন, কি কি কারণে? 2টি, রাইট টু প্রপার্টি, রাইট টু অফিস, এই দুটাই। মানে কেউ যদি ব্যক্তি বা পরিচয়, ক্যারেক্টার, এগুলো যদি কেউ অস্বীকার করে, কারো সম্পত্তি যদি কেউ অস্বীকার করে, আপনি এখানে ঘোষণা চাইতে পারেন। 42-43 ধারাতে এটা আছে, এটা আমরা পড়ব। তাহলে দেখেন ঘোষণাটা কি, 4-এ বলা হচ্ছে ঘোষণামূলক প্রতিকার, এটা আমরা পড়ব। এই যে 4টা প্রতিকারের মধ্যে আমরা দেখেন দখল, গ্রহণ, অর্পণ, আদেশাত্মক প্রতিকার, নিষেধাত্মক প্রতিকার, ঘোষণামূলক প্রতিকার। তাহলে 42-43 ধারাতে ঘোষণামূলক প্রতিকারের মাধ্যমে কিন্তু আদালত এখানে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকেন। 5 নম্বর যে প্রতিকারটা দেখেন কিসের মাধ্যমে? রিসিভার নিয়োগের মাধ্যমে বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে। রিসিভার কত ধারায় রিসিভার নিয়োগ হয়, কত ধারায় বলা হচ্ছে? এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোথায় 44 ধারা, 44 ধারাতে বলা হচ্ছে রিসিভার। এটা রিসিভারটা কোন আইন দ্বারা পদ্ধতি পরিচালিত হয়, কোথায় আছে, কত নম্বর আদেশে আছে বলেন তো দেখি? দেওয়ানি কার্যবিধিতে আছে, দেওয়ানি কার্যবিধিতে আছে এটা। হ্যাঁ, একটু কমেন্ট করবেন আপনারা, আমি মাঝে মাঝে আপনাদের কমেন্ট দেখবো। হ্যাঁ, এখন নেট একদম ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। এখন আমি যে কথাটা বলবো, এই বইটি তাদেরকে কালকে একটা উপহার দেওয়া হবে, যে সর্বোচ্চ শেয়ার দিয়েছেন ডান লিখবেন। যারা সর্বোচ্চ শেয়ার দেবেন মাঝে মাঝে এই বইটি, এই যে আমার ছোট্ট বইটি, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু এই বইটা, অর্থাৎ আপনি কোন কোন ধারা থেকে প্রশ্ন হতে পারে ওই ধারাগুলোর কিন্তু সহজ সাবলীল ব্যাখ্যা উপস্থাপন এই বইয়ে দেওয়া হয়েছে। এই বইটি আপনি সংগ্রহ করার মাধ্যমে এই 1 মাসের মাধ্যমেই, 1 মাসে কিন্তু এই বইটা আপনি 10 বার রিভিশন করতে পারবেন, বারবার রিভিশন। আপনার কিন্তু আলাদা করে নোট করে রাখতে হবে না, এই বইটাই হচ্ছে একটা নোট। অর্থাৎ এমসিকিউ পাস করার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। এই বইয়ের শেষ পৃষ্ঠাতে একটা কথা বলেছি, পাস করার জন্য আপনার 100 নম্বরের প্রয়োজন নেই। আপনি ভালোভাবে 70 নম্বরের জন্য প্রিপারেশন নেন, যেটা পড়বেন ওটা ভালোভাবে আয়ত্ত করেন। একটা ধারা এমনভাবে পড়বেন, ওই বেসিকটা এমনভাবে জানবেন, এবং ওই ধারা থেকে যেভাবে প্রশ্ন করা হোক না কেন আপনি যেন সুন্দরভাবে উত্তরটা করতে পারেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনো ভয় নেই। এই যে বাজারে অনেক বই আছে, আপনি ধারা প্রশ্ন মুখস্থ করতে পারেন। প্রশ্ন মুখস্থ করে আপনি পরীক্ষার হলে যাবেন, একদম শেষ, মাথায় ঠাঠা পড়বে, পারবেন না ভাই। প্রশ্ন মুখস্থ করলে আপনি কোনোদিনও এটা পারবেন না। হ্যাঁ, 40 আদেশ, ভেরি গুড, যারা উত্তর দিয়েছেন আদেশ 40। তাহলে আমরা একটা রিভিশন দিয়ে ফেলি, আবার একটা
সামারি করে নিই। হ্যাঁ, এখান থেকে দেখেন, এখান থেকে আমি যদি প্রশ্ন করি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় কয়টি আদেশাত্মক প্রতিকারের কথা বলা হচ্ছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় কয়টি আদেশাত্মক প্রতিকারের কথা বলা হয়েছে? উত্তর করবেন সবাই। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় কয়টি আদেশাত্মক প্রতিকারের কথা বলা হয়েছে? শিরিন সুলতানা কিন্তু চট করে উত্তর দিচ্ছেন, শারমিন লাবণী, শিমু সুলতানা, এই 3 জন কিন্তু আমার এই স্পেশাল ব্যাচে যুক্ত। তারা কিন্তু সবাই সবাইকে প্রতিযোগিতার মাধ্যমে প্রশ্নগুলো করে থাকেন। যেমন ধরা যাচ্ছে যে শিমু সুলতানা, শিরিন সুলতানা, জেম রুবি, তারপরে হচ্ছে হ্যাঁ, তারা কিন্তু খুবই দ্রুত, ফাস্ট, ছেলেদের চাইতে ফাস্ট। 4টি। এখন যদি প্রশ্ন হয় কয়টি নিষেধাত্মক প্রতিকার আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয়টি নিষেধাত্মক প্রতিকার আছে? কমেন্ট করবেন। কয়টি নিষেধাত্মক প্রতিকারের কথা বলা আছে দেখি কে পারেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে কয়টি নিষেধাত্মক প্রতিকারের কথা বলা হচ্ছে? আজকে শরীরটা খারাপ, কণ্ঠ ভালো না, ক্লাস হয়তো আপনাদের ভালো লাগে না, অনেকেই ঘুম পাচ্ছে, অনেক শিক্ষার্থীর ঘুম পাচ্ছে, প্রায় 12টা, তাই ঠিক আছে। তাহলে সামারি করে দিচ্ছি। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 5 উপায়ে প্রতিকার প্রদান করা হয়। দখল গ্রহণ অর্পণের মাধ্যমে 8 থেকে 11 ধারা আদেশাত্মক প্রতিকার, 12 থেকে 30 এবং 55 নিষেধাত্মক প্রতিকার। ঠিক আছে, নিষেধাত্মক প্রতিকার এখানে যে কথাটা, যে 52 থেকে 54 এবং 57 ধারা। ঘোষণামূলক প্রতিকার 42-43, রিসিভার নিয়োগ 44। ওকে, আমরা আজকের আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশটুকু 8 এবং 9 ধারা স্থাবর সম্পত্তি, আমরা প্রথমে 5-এর যে 5 ধারার যে 1 নাম্বার যে বিষয়টা, 6 ধারা তো আমরা পড়েছি। 6 ধারাতে আছে প্রিভেন্টিভ রিলিফের সংজ্ঞা, এবং 7 ধারাটা আপনারা পড়তে পারেন দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য বা ফৌজদারি কার্যকর করার জন্য, ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য এই আইনটা প্রযোজ্য না। 7 ধারাতে বলা হচ্ছে দণ্ডমূলক আইন কার্যকর করার জন্য এই সুনির্দিষ্ট প্রতিকার আইনটা প্রযোজ্য নয়। ওকে, 2টি কেন বললেন নাকি একটা? নিষেধাত্মক প্রতিকার কয়টা? নিষেধাত্মক প্রতিকার সুনির্দিষ্ট প্রতিকার আইনে নিষেধাত্মক প্রতিকার কয়টা? একটি। ওকে, আমরা আজকের আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশটুকু সেখানে চলে যাচ্ছি। স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার। দেখেন হাতের লেখা বার হচ্ছে না, শরীর খারাপ থাকলে যা হয়। আমি যদি সকালে নোটিশ না দিতাম ক্লাস করাইতাম না আজকে। সো যাই হোক, এখন দেখেন আমি একটা জমির কথা বলি, একটা গল্পের কথা বলি। ধরেন এটা 10 শতক একটা ভূমি। ভালো করে খেয়াল করবেন, একদম মুখস্থ হয়ে যাবে। আমি মনে করি এই ক্লাসে এটা মুখস্থ হয়ে যাক, আর পড়ারও দরকার পড়বে না। আমি মনে করি ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হবে, ক্লাস আমি বোর্ডে যা লিখবো এর বাইরে প্রশ্ন হবে না। সো দেখেন 10 শতক ভূমি এখানে আছে। এই ভূমিটা মূলত হচ্ছে রহিমের। এই ভূমিতে তার কি আছে? একটা টাইটেল আছে। দেখেন এই 8 ধারাতে একটা কথা বলা হচ্ছে, রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি, এ পারসন ইনটাইটলড। হ্যাঁ, টাইটেলটা কি? দেখেন টাইটেল কি? টাইটেলটা বলা হচ্ছে এখানে তার সত্য আছে। সত্য বলতে কি বোঝায়? তার মালিকানা বোঝায়, মালিকানা। এখন এই মালিকানাটা কিভাবে হতে পারে? দেখেন আমরা আমাদের বাংলাদেশে বিভিন্ন রকমের ভাবে মালিকানা অর্জন হয়। পৈতৃক ওয়ারিশ সূত্র হতে পারে, দেখা যাচ্ছে উত্তরাধিকার সূত্রে যাকে বলা হয়, তারপরে হতে পারে ক্রয় সূত্রে মালিক। যেভাবে হোক, সে যদি মালিকানাটা তার সত্য থাকে, সঠিক থাকে, এই জমিতে তার যদি কাগজপত্র ঠিক থাকে, এক কথায় মনে রাখবেন, এই জমিতে তার যদি সত্য মানে মালিকানা, সত্য কি? মালিকানাকে বোঝাচ্ছে। টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে মালিকানা বোঝাচ্ছে। এই জমিতে তার যদি কাগজপত্র ঠিক থাকে, কাগজপত্র আছে। এখন দেখা যাচ্ছে আমাদের 5ই আগস্টের পরে দেখা যাচ্ছে দেশে একটা গন্ডগোল, রাজনৈতিক পরিস্থিতি ভালো না। কিছু সন্ডাগুন্ডা এখানে কি করলো? এ বি সি 3 জন সন্ডাগুন্ডা কি করলো? এই জমিটা, রহিম একজন নিরীহ লোক,
তার এই জমিটা বেআইনিভাবে বেদখল করলো। এই যে বেদখল করলো, রহিমের এই সম্পত্তি যেখানে তার সত্ত্ব বা মালিকানা আছে, এই তিনজন সন্ডাগুন্ডা সন্ত্রাসী বেআইনিভাবে জোরপূর্বকভাবে এই জমি থেকে তাকে বেদখল করলো। এখন রহিম সাহেব কি করবে? বসে থাকবে? তার জমি উদ্ধার করতে হবে না? এই রহিম সাহেব কি করবে? একজন আইনজীবীর কাছে যাবে। তখন এই আইনজীবী অনেকগুলো বিষয় তার কাছ থেকে জেনে নিতে হবে। এখন দেখেন কি কি প্রমাণ করতে হবে এখানে। এই যে রহিমকে এই মামলাটা করতে হলে তাকে কি প্রমাণ করতে হবে? রহিমকে এখানে প্রমাণ করতে হবে। এই মামলাটা করলে কি প্রমাণ করতে হবে? এই মামলাটা করতে হলে তাহলে আপনি যদি 8 ধারায় মামলা করতে চান, 8 ধারায়, প্রথমে আমরা 8 ধারা পড়ব। 8 ধারায় যদি মামলা করতে চান, এখানে প্রমাণ করতে হবে প্রথমেই সত্য। আমার এই বইয়েও কিন্তু এইভাবেই দেওয়া আছে। তাকে কি প্রমাণ করতে হবে? এই প্রমাণটা করতে হবে, তাকে সত্য প্রমাণ করতে হবে, সত্য। এবং এই জমি তাকে বেদখল করা হয়েছে। এই বেদখলের 12 বছরের মধ্যে তাকে মামলা করতে হবে, অর্থাৎ তার প্রতিকারটা চাইতে হবে। বেদখলের 12 বছরের মধ্যে কি করতে হবে? মামলা করতে হবে, মামলা করতে হবে। হ্যাঁ, যেদিন থেকে তাকে বেদখল করা হয়েছে পরবর্তী 12 বছরের মধ্যে কিন্তু তাকে মামলা করতে হবে। এখান থেকে প্রশ্ন হতে পারে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় কয় বছরের মধ্যে মামলা দায়ের করতে হয়? এটা বলা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইনের 142, 144 এই আর্টিকেলগুলোতে। ওকে, তারপরে এখানে কি প্রমাণ করতে হবে দেখেন। আচ্ছা, প্রমাণ করতে হবে কি কি? বাদীকে সত্য প্রমাণ করতে হবে, 12 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। এখন দেখেন আরেকটা কথা এখানে মনে রাখবেন, যদি এটা বাদী হয় সরকার, তাহলে এটার তামাদি হয়ে যাবে 60 বছর। বাদী যদি সরকার হয়, এখানে তামাদি ধরতে হবে 60 বছর, 149 আর্টিকেল। এটাও মনে রাখতে হবে। হ্যাঁ, কলমের কালি বেরোচ্ছে না। বেদখলে 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে, সত্য প্রমাণ করতে হবে। হ্যাঁ, বাদীকে সত্য প্রমাণ করতে হবে। এখন এই বাদীকে মামলা করতে হবে, কি করতে হবে? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। কোর্ট ফি দিয়ে মামলাটা করতে হবে। অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিয়ে মামলাটা দায়ের করতে হবে। হ্যাঁ, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিয়ে মামলাটা দায়ের করতে হবে। দেখেন এখন আরেকটা বিষয়, এখানে কিন্তু আপনি সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে, সরকারের বিরুদ্ধে। এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় যা মনে রাখবেন, এখানে কিন্তু আমার স্পষ্টভাবেই দেওয়া আছে। এখান থেকে কিভাবে প্রশ্ন হতে পারে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় কি? হ্যাঁ, এখানে সরকারের বিরুদ্ধে আপনি মামলা দায়ের করতে পারবেন। এখানে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকারটা কি? এই মামলায় যিনি হেরে যাবেন, সংক্ষুব্ধ হবেন, তিনি এখানে আপিল করতে পারবেন, রিভিউ করতে পারবেন। আপিল, রিভিশন সবই চলে এই ধারাতে। আপিল, রিভিশন এখানে সবই চলে। ঠিক আছে, এখানে আপিল, রিভিশন সবই চলে। তবে আমরা এখন মূল বেসিকের ধারাটা পড়ব। দেখেন এই ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে যে এ পারসন ইনটাইটেলড টু দ্য পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইবড বাই দ্য কোড অফ সিভিল প্রসিজার। এখানে কোন পদ্ধতিতে মামলাটা দায়ের করতে হবে? এই মামলাটা দায়ের করতে হবে দেওয়ানি কার্যবিধির যে নির্ধারিত পন্থা আছে, দেওয়ানি কার্যবিধির নির্ধারিত পন্থায় এখানে মামলা দায়ের করতে হবে। দেওয়ানি কার্যবিধির নির্ধারিত পন্থায় এটা মামলাটা দায়ের করতে হবে। দেওয়ানি কার্যবিধি এই ধারাতে বলা হচ্ছে, দেখেন এখানে এই ধারাতে বলা হচ্ছে যে কোড অফ দ্য সিভিল প্রসিজার, এ পারসন ইনটাইটেলড to the possession of specific immovable property may recover it in the manner prescribed by the code of civil procedure। এই ইংরেজি হেডলাইনটুকু আপনারা মনে রাখবেন, কারণ 8 ধারা থেকে কিন্তু এরকম প্রশ্ন হতে পারে। বিগত সালে এরকম বিজিএস পরীক্ষায় প্রশ্ন দেখা গেছে। এখন মনে রাখবেন 8 ধারা থেকে কি কি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে। 8 ধারা থেকে এইটুকুই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বাদীকে 8 ধারায় মামলা করতে হলে 8 সাথে 42, এটাকে বলা হয় সত্য ঘোষণার মামলা, সত্য সাব্যস্ত খাস দখলের মামলা, সত্য সাব্যস্ত খাস দখলের মামলা।
এই মামলার নাম হচ্ছে সত্য সাব্যস্ত খাস দখল। এখানে যে বিষয়গুলো বাদীকে প্রমাণ করতে হবে, অবশ্যই সত্য প্রমাণ করতে হবে। আপনি যদি সত্য প্রমাণ না করতে পারেন, 8 ধারাতে আপনার মামলা করা যাবে না। বেদখল হওয়ার পরবর্তী অবশ্যই 12 বছরের মধ্যে মামলাটা করতে হবে। অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি দিতে হবে। এখানে সরকারের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন, আপিল রিভিউ করতে পারবেন। মামলাটা করতে হবে দেওয়ানি কার্যবিধির নির্ধারিত পন্থায়। এইটুকু যদি আপনি মনে রাখেন, বেসিক এইটুকু, এটা হচ্ছে বেসিক। তাহলে যদি আমি সংক্ষেপে সামারি করে দিচ্ছি, এই যে করিম সাহেবের একটা উদাহরণ দিলাম, যে করিম সাহেবের এই সম্পত্তিতে তার সত্ত্ব আছে, মানে মালিকানা আছে, কাগজপত্র আছে। এখন এই জমি থেকে যদি অন্য কোনো ব্যক্তি কর্তৃক সে বেদখল হয়, তাহলে তিনি সত্য সাব্যস্ত খাস দখলের একটা মামলা দায়ের করতে পারেন। বেদখল হওয়ার 12 বছরের মধ্যে মামলা করতে হবে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি প্রদানের মাধ্যমে। অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি প্রদানের মাধ্যমে। এখানে যদি সরকার কর্তৃকও যদি তিনি বেদখল হন, তবুও কিন্তু এখানে তিনি এই মামলাটা দায়ের করতে পারবেন। এই মামলায় যদি কেউ হেরে যায়, সংক্ষুব্ধ হয়, তাহলে এখানে কিন্তু আপিল রিভিউ করার সুযোগ আছে। এটা দেওয়ানি কার্যবিধির নির্ধারিত পন্থায় মামলা করতে হবে। এটাকে বলা হয় বেসিক। এই যে আমি ক্লাসের প্রথমে বলেছি, বেসিক জানুন, যেভাবে প্রশ্ন করবে উত্তর করতে পারবেন। এখন দেখা যাচ্ছে আপনি একটা বই কিনলেন, শুধু প্রশ্ন আর প্রশ্ন মুখস্থ করলেন, পরীক্ষার হলে আপনার এই প্রশ্নে লটর পটর হয়ে গেল, পারবেন না। আর যদি আমি মনে করি বেসিকটা জানা থাকে, যে একটা ধারার মূল বিষয়বস্তু কি, এই ধারাতে কি বলা চাচ্ছে, মানে বলা হচ্ছে এটা কি, বেসিকটা যদি জানা থাকে, তাহলে আপনি যেভাবে প্রশ্ন করা হোক উত্তর করতে পারবেন। এই দেখেন আমার এই ছোট্ট চটি বইয়ে এই বিষয়গুলি এখানে দেওয়া আছে, যে এখানে যা মনে রাখতে হবে পরীক্ষার জন্য, কি পড়বেন, কোনগুলো গুরুত্বপূর্ণ, ওইটুকু শুধু এখানে দেওয়া আছে। অপ্রাসঙ্গিক কোনো কিছু ব্যাখ্যা এগুলো আমার এখানে দেওয়া নাই। এখানে দেখেন, আমি যদি উদাহরণস্বরূপ বিগত সালের কয়েকটা প্রশ্ন আমি বলি, আপনারা উত্তর করতে পারবেন। এই বুটে যা আমি আলোচনা করেছি এর বাইরে একটা প্রশ্নও নাই। দেখেন একটা প্রশ্ন, সরকার কর্তৃক কোনো ব্যক্তি জমি হতে বেদখল হলে সে মামলা দায়ের করতে পারে। অপশন ক, দখল উদ্ধারের, সত্য ঘোষণা দখল উদ্ধারের, কেবল সত্য ঘোষণা, স্থায়ী নিষেধাজ্ঞার। এটা বলবেন। অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি কি আলোচনা করবেন? হ্যাঁ করব, ওয়েট করেন। এখানে দেখেন, সরকার কর্তৃক কোনো জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারে কিসের? দখল উদ্ধারের, সত্য ঘোষণার, নাকি সত্য ঘোষণা এবং দখল উদ্ধারের কি মামলাটা দায়ের করতে পারে? অপশনটা কি হবে? দেখেন শিবু সুলতানা কিন্তু চমৎকার ভাবে যে বেসিক, আমি কিন্তু বারবার একটা কথা বলি, আমার ক্লাসে আপনাকে বেসিক শিখতে হবে। বেসিক যদি জানতে পারেন, বেসিক জানতে পারলে যেভাবে প্রশ্ন করুন আপনি এখানে উত্তর করতে পারবেন। বেসিক জানতে হবে। এখন দেখেন এই যে প্রশ্নটা কি, সরকার কর্তৃক কোনো জমি হতে বেদখল হলে কিসের মামলা দায়ের করতে পারেন? দখল উদ্ধারের। অপশন খ, সত্য ঘোষণা এবং দখল উদ্ধারের। অপশন গ, কেবল সত্য ঘোষণার। অপশন ঘ, স্থায়ী নিষেধাজ্ঞার। অনেকেই গ উত্তর দিচ্ছেন। কেন গ হবে ভাই? কি আলোচনা করলাম এখানে? অনেকেই গ দিচ্ছেন। আব্দুল হামিদ বলছেন 3। শুধু সত্য ঘোষণা দিয়ে কি হবে? আপনার যদি দখল, শুনেন সত্য ঘোষণাটা কি, 42 ধারাতে সত্য ঘোষণার কথা বলা হচ্ছে। আপনার যদি আনুষাঙ্গিক প্রতিকার দাবি না করেন, আপনার সত্য ঘোষণা চলবে না। সত্য ঘোষণার মামলা আদালত সেখানে খারিজ করে দিবে। সত্য ঘোষণার মামলাটা খারিজ করে দিবে যদি আপনার আনুষাঙ্গিক প্রতিকার না দাবি করেন। এখানে আনুষঙ্গিক প্রতিকারটা কি? আনুষাঙ্গিক প্রতিকার হচ্ছে ঘোষণার পাশাপাশি আপনাকে দখলটা পুনরুদ্ধার চাইতে হবে। দখল যদি আপনি পুনরুদ্ধার না চান, আনুষাঙ্গিক প্রতিকার না চান, এখানে আপনি মামলা করতে পারবেন না। সো এখানে মামলা করতে হবে সত্য ঘোষণার পাশাপাশি দখল উদ্ধারের। সত্য ঘোষণার পাশাপাশি দখল উদ্ধারের। প্রিন্স মাহমুদ বললেন গ। কেন গ হবে? সত্য ঘোষণার পাশাপাশি দখল পুনরুদ্ধার চাইতে হবে। আমরা যখন 42 ধারাতে পড়বো, দেখবেন 42 ধারাতে বলা আছে, আনুষাঙ্গিক প্রতিকার চাওয়ার বিধান থাকলে আপনাকে আনুষাঙ্গিক প্রতিকার চাইতে হবে। আপনি যদি আনুষাঙ্গিক প্রতিকার না চান, তাহলে আপনার কিন্তু আদালত সত্য ঘোষণা মঞ্জুর করবে না। আনুষাঙ্গিক প্রতিকার যদি আপনি না চান, আদালত কিন্তু আপনার সত্য ঘোষণা মঞ্জুর করবে না। তাহলে অপশন খ হবে, খ। আরেকটা প্রশ্ন দেখেন, জমি থেকে বেদখল হওয়ার কত দিনের মধ্যে সত্য দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে?
সত্য দখল কত দিনের মধ্যে। দেখেন আমি 8 ধারা পড়ালাম না, এখন 8 ধারার বেজিক এটা, এর বাইরে প্রশ্ন হয় না। 9 ধারাটা পড়াবো এখন। এই 9 ধারাটা যখন পড়াবো, 9 ধারার সাথে আপনার 8 ধারা একদম ডাইল খিচুড়ি বলে এটাকে মিলিয়ে ফেলবেন, গুলিয়ে ফেলবেন। আমি ছোট্ট একটা টেকনিক দিয়ে দিচ্ছি, এই ছোট্ট টেকনিকের মাধ্যমে আপনি পার্থক্য মনে রাখতে পারবেন, কখন 8 ধারায় কখন 9 ধারা। কণ্ঠটা আজকে ভালো না তো, যাই হোক, মোহাম্মদ আমিনুল ইসলাম, ওকে। 9 ধারাটা দেখেন, কখন 9 ধারাই করবেন। আমরা তো 8 ধারা কি দেখলাম, 8 ধারা 9 ধারার একটাই পার্থক্য আপনি মনে রাখবেন, দখল বেদখল। আর একটা হচ্ছে, দেখেন আমি উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন, বেজিক জানেন, যেভাবে প্রশ্ন করবে উত্তর করবেন। আমি এই যে আজকের ক্লাসটার বেজিক আপনি পড়েন, ক্লাসটা করেন, আপনি নিজে নিজে বাসাতে 8 থেকে 9 ধারা ভালোভাবে প্রশ্নগুলো যে হয়েছে বিগত সালে, এই প্রশ্নগুলো আপনি নিজে নিজে সমাধান করবেন, দেখুন সকল প্রশ্ন উত্তর করতে পারবেন। এই 8 ধারা 9 ধারার বেজিকটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আজকের ক্লাসে। বেজিকটা যদি আপনি জানেন, যেভাবে প্রশ্ন করবে উত্তর করতে পারবেন এক কথায়। দেখেন আপনি পারেন কিনা, আমি কথা দিলাম, আপনি একটু মনোযোগের সাথে দেখেন ক্লাস, আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ স্যার ঠিকই বলেছেন। তাই আমি প্রথমেই বলেছি বেজিক জানুন, প্রশ্ন কমন পান ইনশাল্লাহ। এখন দেখেন 9 ধারাটা কি, 9 ধারাটা আপনি কি মনে রাখবেন। 9 ধারা, এই যে আবারও যদি আমরা উদাহরণ দেই, উদাহরণটা ওইটাই, রহিম সাহেবের একটা জমি, রহিমের এটা ধরেন একটা বাড়ি, এই রহিম সাহেব এই বাড়িতে দীর্ঘদিন যাবৎ দখলে আছে। কি আছে এখানে, ধরেন দীর্ঘদিন দখলে আছে, দখলে, কিন্তু রহিম সাহেবের এই জমির কোনো মালিকানা নাই, মানে কাগজপত্র নয়, মালিকানা নাই। দেখেন আমি কি বললাম, রহিম সাহেব এই জমিতে দখলে আছেন, দখল সূত্রে মালিক যাকে বলা হয়। দেখবেন অনেক আছে দখল সূত্রে মালিক। এই যে 5ই আগস্টের পরে আমাদের গত বছর অনেক মানুষকে এই দখল উচ্ছেদ করা হয়েছে, যারা দেখা যাচ্ছে, এটা বলা ভালো না পাবলিক ক্লাস যেহেতু, অনেক দেখা যাচ্ছে স্থানীয় যারা পরবর্তীতে ক্ষমতা পেয়ে যান, তারা কিন্তু যাদের অনেক জমি এগুলো বেদখল করছে আমার দেখা মতে। সো আমি মনে করি দেখেন, এই যে রহিমের এই জমিতে তার কি আছে, দীর্ঘদিন যাবত একটা দখল, তিনি বাড়িঘর নির্মাণ করছেন, তার কোনো কাগজপত্র নাই। এখন পাশাপাশি দেখা যাচ্ছে এই যে এ বি সি 3 জন নেতা কি করলো, এই তিনি ক্ষমতায় আসলেন, তারা 3 জন নেতা, তারা এসে কি করলেন, এই জমিতে তো আপনার রহিমের কোনো দখল নাই, রহিমকে এই জমি থেকে উচ্ছেদ করা হোক, তার কাগজই নাই। এরকম হয় না আপনাদের এলাকায়? একটু কমেন্ট করবেন তো, এরকম হয় কিনা। এই যে জমিটা, এই বাড়িটা, তার কোনো জমিতে, এই জমিতে যে মালিকানা নাই, কোনো কাগজপত্র নাই, তিনি শুধু দখল সূত্রে মালিক, তিনি শুধু দখল সূত্রে মালিক। এখন দেখা যাচ্ছে এ বি সি 3 জনে, একজন প্রভাবশালী, তারা হুট করে ক্ষমতা পাইল, পাওয়ার পরে এই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করলো, বেদখল করলো, বেদখল। এখন রহিমকে 8 ধারায় মামলা করতে পারবে? নো, 8 ধারায় তাকে চলবে না, কারণ তার তো কাগজপত্র নাই, মালিকানাই নাই, সে আছে শুধু দখলে, তাই না? সে আছে শুধু দখলে। সো এখন এই রহিম সাহেবের প্রতিকার হচ্ছে 9 ধারা, অর্থাৎ এখানে আপনার মালিকানা না থাকলে আপনি 9 ধারাতে মামলা করতে পারবেন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে স্যার আমার কাগজপত্র আছে, আমি কি 9 ধারায় মামলা করতে পারবো না? হ্যাঁ, আপনিও পারবেন। অর্থাৎ কাউকে যদি কারো জমি থেকে বেআইনিভাবে বেদখল করা হয়, দেখেন তার কোনো কাগজপত্র নয়, আপনি বেআইনিভাবে বেদখল করলেন, তখন দখলের অধিকারী ব্যক্তি এখানে কি হবে, sued by person dispossessed of immovable property, দখলের যে অধিকারী ব্যক্তি, স্থাবর সম্পত্তি, তিনি কিন্তু এই 9 ধারায় প্রতিকার পেতে পারেন। দখলের অধিকারী ব্যক্তি, দখলের অধিকারী ব্যক্তি, তাহলে এখানে দখলের অধিকারী বলতে এখানে কাগজ থাক বা আপনার দলিল আছে, মালিকানা আছে, এটা কোনো ফ্যাক্ট না। আপনি দখলে ছিলেন, বাদীকে এটা প্রমাণ করলেই চলবে। তাহলে বাদীকে প্রমাণ করতে হবে, বাদীকে মানে রহিমকে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে কি হবে, তিনি দখলে আছিলেন, দখলে ছিলেন,
এই দখলে থাকা অবস্থায় তাকে বেদখল করা হয়েছে বেআইনিভাবে কি করছে, বেদখল করছে। অর্থাৎ মোট কথা দখল বেদখলটাই প্রমাণ করতে হবে। দখলে ছিল, তাকে বেদখল করা হয়েছে। তাহলে আপনার যদি কাগজপত্র থাকে, মালিকানা থাকে, সত্য মানে টাইটল মানে মালিকানা, এটা যদি থাকে আপনি 8 ধারায় করতে পারবেন। তবে 9 ধারায় করেও কিন্তু আপনি 8 ধারায় যেতে পারবেন। যদি 9 ধারায় হেরে যান 8 ধারায় যেতে পারবেন, এটা রেস জুডিকাটা হবে না। সো এখানে 9 ধারার মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, দখলে থাকার যিনি অধিকারী, একজন দখলে আছেন, তাকে আপনি বেআইনিভাবে কেন বেদখল করবেন? আইনগতভাবে বেদখল করেন। এমনকি এই জমির মালিক আপনাকে যদি বেদখল করে, মালিকের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন। দেখা যাচ্ছে ধরেন কথার কথা এ নামক ব্যক্তির এখানে মালিকানা আছে, কথার কথা ধরেন এই জমির মালিকানা আছে এই নামক ব্যক্তি, কিন্তু দখলে আছে রহিম। মালিকানা হচ্ছে এ নামক ব্যক্তি এই মামলা না করে তিনি বেদখল করলো। এই মালিকের বিরুদ্ধেও কিন্তু মামলা করা যাবে, কারণ তাকে আপনি আইনগত ওয়েতে যান, আইনগত পন্থায় তাকে এখান থেকে উচ্ছেদ করেন। আপনি তো বেআইনিভাবে তাকে উচ্ছেদ করতে পারবেন না, বেআইনিভাবে উচ্ছেদ করা যাবে না, আইনগতভাবেই তাকে উচ্ছেদ করতে হবে। সো এখানে মূল কথাটা কি? মূল কথাটা এখানে বাদীকে যে বিষয়টা প্রমাণ করতে হবে। 9 ধারাতে আপনার যদি যাই, 9 ধারা একটু দেখেন, খুবই গুরুত্বপূর্ণ ধারা 9 ধারা। এই 9 ধারাতে যে কথাটা বলা হচ্ছে, আপনি যদি এটা ভালোভাবে দেখেন, sued by person dispossessed of immovable property, স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক মামলা। এখন এই মামলায় তাকে বাদীকে প্রমাণ করতে হবে কি? বাদীকে প্রমাণ করতে হবে, আমি আমার বইও কিন্তু এইভাবে লিখেছি, 9 ধারাতে বাদী কি কি প্রমাণ করতে হবে দেখেন। যা প্রমাণ করতে হবে, যথাযথ আইনগত পন্থা ব্যতীত, অর্থাৎ বেআইনিভাবে দখল থেকে বেদখল করা হয়েছে। আমি সংক্ষেপে লিখি, দখল থেকে তাকে বেদখল করা হয়েছে, এইটুকু প্রমাণ করলেই হবে। তার দখলে ছিল, তাকে বেদখল করা হয়েছে। এখন এই মামলাটা কত দিনের মধ্যে দায়ের করতে হবে এটাও প্রমাণ করতে হবে। এই মামলাটা দায়ের করতে হবে 6 মাসের মধ্যে। কত দিনের মধ্যে? 6 মাসের মধ্যে। লিমিটেশন অ্যাক্টের কত 3 অনুচ্ছেদ অনুযায়ী, এটা মনে রাখবেন। হ্যাঁ, এখানে দেখেন, এখানে আপনাকে কোর্ট ফি কত দিতে হবে? আমরা 8 ধারাতে দেখেছিলাম অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হয়। এখানে কোর্ট ফি দিতে হবে হাফ, অর্ধেক কোর্ট ফি দিতে হবে, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক। তারপরে কি, এখানে দেখা যাচ্ছে সরকার যদি এই মামলা আপনাকে, সরকারি একটা সম্পত্তিতে আপনি দখলে আছেন, সরকার আপনাকে বেদখল করতে পারে না? আপনি কি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন না? এখানে বলা হচ্ছে দেখেন, নো সুট আন্ডার দিস সেকশন শ্যাল বি ব্রথ এগেইনস্ট দ্য গভর্নমেন্ট। অর্থাৎ এখানে আপনি সরকারের বিরুদ্ধে মামলা চলে না, সরকারের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না। সরকারের বিরুদ্ধে মামলা চলে না। এই মামলায় যদি আপনি হেরে যান, আপনি কি আপিল করতে পারবেন? এটা বলা হচ্ছে দেখেন, যে নো আপিল শ্যাল লাই ফ্রম এনি অর্ডার, নো আপিল শ্যাল লাই ইন এনি অর্ডার অর ডিক্রি passed in any suit instituted under this section, nor shall any review of any such order or decree be allowed। অর্থাৎ এখানে আপনি নো আপিল নো রিভিউ, কোনো আপিল করতে পারবেন না। আপিল করা যাবে, আপিল রিভিউ করতে পারবেন না। সংক্ষুব্ধ পক্ষ মানে যিনি মামলায় হেরে যাবেন, তিনি আপিলও করতে পারবেন না, রিভিউ করতে পারবেন না। তাহলে কি প্রতিকার কি? এই মামলায় প্রতিকারটা কি দেখেন, এই মামলায় প্রতিকার হচ্ছে একটাই, রিভিশন। এখন দেখা যাচ্ছে সহকারী জাজ আদালত, এরকম প্রশ্ন আমি যদি আপনাদেরকে প্রথমেই করতাম, আপনারা অনেকেই ভুল করতেন। সহকারী জাজ আদালতের 9 ধারার কোনো মামলায় ডিক্রি প্রদান করলো, সহকারী জাজ আদালত এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারায় কোনো মামলায় ডিক্রি প্রদান করলো, এই ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি?
এরকম প্রশ্ন হতে পারে। সহকারী জাজ আদালত যদি কোনো মামলায় ডিক্রি প্রদান করে, এই ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? কমেন্ট করবেন। সংক্ষুব্ধ পক্ষ এখানে কি প্রতিকার? এখানে প্রতিকার হচ্ছে শুধুমাত্র রিভিশন। এখন কোথায় রিভিশন করতে হবে আমাকে বলেন তো? সহকারী জাজ আদালতের যে সহকারী জাজ আদালত একটা ডিক্রি দিলেন, এই ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। তো আপনি রিভিশনটা কোথায় করবেন আমাকে একটু কমেন্ট করেন তো। এই রিভিশনটা কোথায় করতে হবে? এই রিভিশনটা কোথায় করবেন একটু কমেন্ট করেন তো। সহকারী জাজ আদালতের যে ডিক্রি, এই ডিক্রির বিরুদ্ধে রিভিশনটা কোথায় হবে? কমেন্ট করবেন। ভেরি গুড, ভেরি গুড, চমৎকার চমৎকার, কিন্তু চমৎকারভাবে এগিয়ে যাচ্ছেন আমাদের সেই দুরন্ত শিক্ষার্থীগুলো। আমি একটা কথাই আপনাদেরকে বলেছিলাম যে সংক্ষুব্ধ পক্ষে যদি রিভিশন করতে চায়, সরাসরি ডিক্রির বিরুদ্ধে যদি হয়, ডিক্রির বিরুদ্ধে হাইকোর্ট রিভিশনে, ডিক্রির বিরুদ্ধে রিভিশন মানে হাইকোর্ট ডিভিশন। কেউ ভুলেননি। ভেরি গুড। তাহলে সেই ক্লাসটা গুরুত্ব সহকারে আপনারা দেখেছেন। ওকে, এই বিষয়গুলো আপনাকে এখানে মনে রাখতে হবে। এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে বেসিক। আরেকটা গুরুত্বপূর্ণ বেসিক বলে দিচ্ছি। এই যে 8, 9, এটা আদালতের কি রকমের ক্ষমতা? এটা বাধ্যতামূলক ক্ষমতা, বাধ্যতা। দেখেন আরেকটা টেকনিক বলে দিচ্ছি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটা টেকনিক বলে দিচ্ছি। টেকনিকটা কি? সুনির্দিষ্ট প্রতিকার আইনে যত প্রকার প্রতিকার আছে, সকল প্রতিকার আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। সকল প্রতিকার আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতায় প্রয়োগ করে থাকেন, তবে 8 এবং 9 ব্যতীত সকল ধরনের যত প্রকার এখানে প্রতিকার আদালত দিয়ে থাকেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে যত প্রকার, জেলা জাজ বলছে শরীফ ভাই, কেন জেলা জাজ হবে? শরীফ আহমদ মনিরুজ্জামান, জেলা জাজ হবে না, এটা হচ্ছে হাইকোর্টে হবে। সহকারী জাজ ডিক্রি দিলে রিভিশন করতে হলে আপনাকে যাইতে হবে হাইকোর্টে। হ্যাঁ, সকল প্রতিকার আদালত, দেখেন একটা টেকনিক বলে দিচ্ছি। সুনির্দিষ্ট প্রতিকার আইনের যত রকমের প্রতিকার আছে, সকল প্রতিকার 8 ধারা এবং 9 ধারা ব্যতীত, মানে এই দুইটা প্রতিকার আদালত বাধ্যতামূলক দিতে হবে। এখানে আদালত ইচ্ছা করলে স্বেচ্ছামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারেন না, স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। এটা ডিগ্রিটা প্রদান করতে হবে কাগজপত্র মূল দেখে। এখানে আদালত স্বেচ্ছাধীন ক্ষমতার উপর নির্ভরশীল না। এই 8 ধারা 9 ধারা আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা, বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। 8 এবং 9 ধারায় আদালত তার বিবেচনামূলক ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন না। মনে রাখবে, সবাই একটু কমেন্ট করেন মনে থাকবে। সো এই যে বেসিকটা কি, এখন দেখেন আমি 8 ধারা 9 ধারার পার্থক্যটা একটু বুঝিয়ে দিই, তাহলে কিন্তু বুঝে ফেলবেন। এই ধারা, এই বইয়ে কিন্তু চমৎকারভাবে কোটেশন আকারে কিন্তু এগুলো দেওয়া আছে। আমার যে এই বইটার কথা বললাম, বার কাউন্সিল এমসিকিউ রিভিশন, এই বেসিকটা 8 ধারা 9 ধারার বেসিকটা শুধু আপনাদেরকে বললাম। এই বইয়ে কিন্তু সুন্দরভাবেই দেওয়া আছে। বইটার মূল্য কিন্তু বেশি না, 250 টাকা, কুরিয়ার 400, 320 টাকার মতো পড়ে। বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি এই বইটা নিতে পারেন। আপনি যখন এই বইটা সংগ্রহ করবেন, আপনি দেখবেন আরে ভাই 2 দিনেই তো আপনি 7টা আইন শেষ করে ফেলবেন। একবার করে রিভিশন করেন, 10 বার রিভিশন করলে আপনার পুরো বই আয়ত্তে আইসা যাবে, আর আপনি 100% 75, 70, 80 কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখন দেখেন এই যে বেসিকটা আমরা কি জানলাম, বেসিক পড়তে হবে। বেসিকটা জানার জন্য এই বইয়ে কোনো এমসিকিউ প্রশ্ন নাই, কোনো প্রশ্ন এমসিকিউ আমি কোনো প্রশ্ন দেই নাই, কারণ কি বই আমি বড় করতে চাই নাই। আমি এই বইটাতে দিয়েছি শুধুমাত্র বেসিক। একটা ধারার বেসিক জানবেন, মূল বিষয়বস্তু জানবেন। প্রশ্ন কোথা থেকে হবে? বইয়ের বাহির থেকে হবে? আইনের ধারার বাহির থেকে প্রশ্ন হবে? হবে না। ধারার বেসিক যদি আপনি জানা থাকে, একটু কমেন্ট করেন তো, বইয়ের বেসিক যদি আপনার জানা থাকে আপনি কি পারবেন না? ধরেন আমি কিছু প্রশ্ন করি আপনাদেরকে, এই বেসিকটা একটু জানি। দেখেন 9 ধারায় মামলায় এখানে প্রমাণ করতে হবে দখল বেদখল, 6 মাসের মধ্যে মামলা করতে হবে বেদখল হওয়ার। এখানে কুটফি দিতে হবে হাফ, সরকারের বিরুদ্ধে মামলা চলবে না। এই 9 ধারায় আপিল রিভিউ চলবে না। প্রতিকার একটাই, রিভিশন। প্রতিকার একটাই, রিভিশন।
এখন দেখেন 8 এবং 9 ধারার মূল পার্থক্যটা কি? 3টা পার্থক্য এখানে আমি আপনাদেরকে বলে দিই। এই 3টা পার্থক্য, 4টা পার্থক্য, 4টা পার্থক্য দেখি। পার্থক্য 4টা পার্থক্য আপনি এখানে দেখবেন। 8 ধারা 9 ধারা এইটাও আমার দেওয়া আছে। 8 ধারাতে কি সত্য থাকতে হবে, সত্য। 9 ধারায় কি শুধুমাত্র দখল থাকতে হবে, দখল। দেখেন সত্য আর দখল। এখানে মামলা করতে হবে 12 বছর তামাদি, এটা মামলা করতে হবে 6 মাস। এখানে কুটফি কত? অ্যাড ভ্যালোরাম, মূল্যানুপাতিক। এখানে হাফ, অর্ধেক। এখানে সরকারের বিরুদ্ধে মামলা চলে। দেখেন এখানে সরকারের বিরুদ্ধে মামলা চলে না, সরকারের বিরুদ্ধে মামলা চলে না, চলে না। এখানে আপিল করা যাবে, আপিল, রিভিউ সব করতে পারবেন এটাই। এখানে আপিল চলবে না, রিভিউ চলবে না। কি চলবে? শুধুমাত্র রিভিশন চলবে, রিভিশন। মূল পার্থক্য তাহলে কয়টা দেখেন? সত্য থাকতে হবে, এখানে দখল থেকে বেদখল করতে হবে, এটাই প্রমাণ করতে হবে। মামলার এখানে 6 মাস, এখানে 12 বছর, এখানে 6 মাস। এখন এটা অনেকে ভুল করে ফেলেন, আমি আরেকটু আপনাদেরকে বলে দিচ্ছি ভুল কেন করবেন না। প্রশ্নটা ভালো করে দেখবেন, কোথায় সত্য আছে, টাইটল আছে, সত্য বা টাইটল লেখা থাকতে পারে, টাইটল, সত্য বা টাইটল। আরেকটা হচ্ছে দখলে ছিলেন, দখলের অধিকারী ব্যক্তি বা দখলে ছিলেন, দখল, বেদখলটা দেখবেন প্রশ্নের মধ্যে থাকতে পারে। সত্য যদি থাকে ডাইরেক্ট চলে যাবেন 8, দখল যদি থাকে ডাইরেক্ট 9। প্রশ্ন মধ্যে কিন্তু একটু পেঁচিয়ে দিবে, আপনি দেখবেন প্রশ্নের মধ্যে সত্য আছে কিনা, সত্য, মালিকানা, এই দুইটা বিষয় ভালো করে খেয়াল করবেন। দুইটার বেজিক তো আমরা জানলাম। চলুন এখান থেকে বিগত সালের যদি কিছু প্রশ্ন আমরা সমাধান করি, দেখি আপনারা পারেন কিনা। একদম সহজ প্রশ্ন আপনার এখন মনে হবে, এই যে আমি বেজিকটা আপনাদেরকে বললাম একদম সহজ মনে হবে। দেখেন দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কোন ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না? কমেন্ট করবেন। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের কোন ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না? কমেন্ট করবেন। বেজিক জানলে প্রশ্ন কমন পড়বেই, যে কোনো প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে, সেটা স্যারের কোচিংও ভর্তি হয়ে বুঝতে পেরেছি। মৃদুল চক্রবর্তী, চমৎকার কমেন্ট করার জন্য, ভেরি গুড। আর আমার এই বইটাও তাই, আমি এই বইটাই যে আমি আপনাদেরকে বললাম ভর্তি চলছে, আমাদের যে 1 মাসের 30 দিনের যে স্পেশাল ব্যাচ, এই ব্যাচের মূল লক্ষ্যই থাকবে আপনাকে বেজিক শেখানো, বেজিক জানা। বেজিক জানুন, রিভিশন দিন। 30 দিনের যে স্পেশাল ব্যাচ, এখানে বেজিক জানতে হবে, বেজিক জানাবো আপনাকে। যেভাবে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে দেখটা কেন আপনি উত্তর করতে পারবেন। এই যে আমি 8 ধারা 9 ধারা বেজিক জানালাম, যেভাবে প্রশ্ন করবো আপনি উত্তর করতে পারবেন। আমি করবো এখন 10 মিনিট আমরা প্রশ্ন নিয়ে খেলবো। 30 দিনের এই স্পেশাল ব্যাচে আমরা থাকবে সিপিসি টার্গেট, সিপিসি, সিআরপিসি এবং পিসি, 3টা আইনের যে 60 নাম্বারের যে আমরা এখান থেকে যেন 100% 40% তুলতে পারি, 100% যেন 100% থেকে 60 থেকে 100% যেন আমরা 40 নাম্বার পাই, এই টার্গেট আমার এখানে থাকে। আর যে আরো 4টা আইন আছে, 4টির 40 নাম্বার থেকে আমরা যেন এখানে 25 থেকে 30 পেতে পারি, ওইভাবে আমরা যাবো, আর বেশি পাবেন। তো যদি আমি ধরি 25, আরো এখান থেকে আমি যদি আরো ছেড়ে দিই 35, কথার কথা ছেড়ে দিলাম, আরো ছেড়ে দিলাম 01, 60 নাম্বার, 100% পাস করবেন। কেননা বেজিক জানা থাকলে 100% পিওর ভাবে আপনি 60 থেকে 65, গতবারও আমি এটা বলেছিলাম আমার স্টুডেন্টকে, বেজিক জানুন, 100% 65, 70 নাম্বার তোলেন। আর আমার কথা যারা ফলো করেছে গতবার ইনশাল্লাহ তারা সফল হয়েছে, গতবার সফল হয়েছে। তো আরো কিছু প্রশ্ন আমি করি। আর আরেকটা বিষয়, আমি আমার বই থেকে বেজিক জানাবো। আমার এই স্পেশাল ব্যাচে যারা যুক্ত হতে চাচ্ছেন, 30 দিনের রিভিশন কোর্স, তারা যুক্ত হতে পারেন। আমাদের এখানে নাম মাত্র ফি বলবো না, একটা ফি আছে, ফিটা হচ্ছে মাত্র 2000 টাকা 1 মাস। এবং এই আমার যে রিভিশন হ্যান্ড নোট, দুরন্ত রিভিশন হ্যান্ড নোট ফ্রি থাকবে, হ্যান্ড নোট ফ্রি। তারা এই এখানে আরো কিছু থাকবে, সাপ্তাহিক মডেল টেস্টও থাকবে, সাপ্তাহিক মডেল টেস্ট থাকবে প্রায় 10টা, পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে, হ্যাঁ পূর্ণাঙ্গ 10টা, আরও মডেল টেস্ট থাকবে 10টা, মোট 20টা মডেল টেস্ট দিবেন আপনি। আমার এই রিভিশন ব্যাচ করবেন,
এবং এই হ্যান্ড নোট ফ্রি পাবেন। এখানে প্রত্যেকটা ক্লাস হবে 10টা 30 অথবা 11টায় হতে পারে, এটা আমি ভাই বলতে পারি না। ক্লাস প্রত্যেক দিন হবে। এখন আপনি এই মুহূর্তে যদি পরিশ্রম করতে না পারেন, 1 মাস যদি আপনি কঠোর পরিশ্রম না করতে পারেন, আপনি আইনজীবী হতে পারবেন না, আপনার দরকার নাই পরীক্ষা দেওয়ার। আরও কিছু প্রশ্ন আমি করি, দেখেন অনেক প্রশ্ন আসছে ভাই, 8-9 ধারা থেকে প্রত্যেকবার প্রশ্ন হবেই হবে, একটা বা দুইটা হবেই। আজকের ক্লাসটা আমি এই যে পড়ালাম 5 ধারাটা পড়িয়েছি ভালো করে, 5, 6, 7, 8, 9, 5, 6, 8, 9, এখান থেকে 3টা প্রশ্ন কমন পাবেন যারা ক্লাসটা দেখছেন, আমি বলে দিলাম। এই দেখেন আরও কিছু প্রশ্ন করি। সুনির্দিষ্ট প্রতিক্রিয়ার 9 ধারা অনুসারে জমির দখল পুনরুদ্ধারের জন্য কোন বিষয় প্রমাণ করতে হবে? কি প্রমাণ করতে হবে? সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনের 9 ধারা অনুযায়ী কি প্রমাণ করতে হবে? দখল ও সত্য এবং দখল সীমানা প্রমাণ করতে হবে, সত্য প্রমাণ করতে হবে, দখল বেদখল প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? কমেন্ট করবেন। যারা যুক্ত হতে চাচ্ছেন আমার স্পেশাল ব্যাচে 01727 86 72 15 867215 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। 2000 টাকা ফি। হ্যাঁ, বলে দিলাম, পাবলিকলি বলে দিলাম, হ্যান্ড নোট ফ্রি, সাপ্তাহিক ক্লাস, প্রত্যেক দিন ক্লাস, প্রত্যেক দিন ক্লাস, সপ্তাহে 2টা পরীক্ষা হবে, পূর্ণাঙ্গ 10টা মডেল টেস্ট হবে। শুধু দখল দিলে হবে না, দখল বেদখল। হ্যাঁ, মায়া হাসান কিন্তু চমৎকার, দুরন্ত মায়া হাসান চমৎকার ইনশাল্লাহ। হ্যাঁ, আরও প্রশ্ন করি, দেখেন জমির সত্য ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলার তামাদি মেয়াদ কত? দেখেন প্রশ্ন, আবার প্রশ্ন করি, জমির সত্য ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধারের মামলার তামাদি মেয়াদ কত? জমির সত্য ঘোষণা ছাড়াই শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলার তামাদি মেয়াদ কত? প্রশ্ন, ঠিক আছে। আরো প্রশ্ন দেখেন, অনেক প্রশ্ন এখান থেকে আসছে। সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনে 9 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? সুনির্দিষ্ট প্রতিক্রিয়া আইনে 9 ধারার স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? কমেন্ট করবেন, প্রশ্নের কমেন্ট করবেন আপনারা, তাহলে আমরা আইনের বেসিক জানবো। প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবো, আইনের বেসিক জানবো। আজকে শরীরটা আমার সত্যি খারাপ, কণ্ঠটাও ভালো না, যাই হোক জানি না কেমন হলো ক্লাস। আমরা বেসিক জানবো, এই মুহূর্তে বেসিক জানবো, ইনশাল্লাহ কমন পড়বে, আমাদের 100% পাস করব। এবং এই মুহূর্তে আপনার কঠোর একটা শ্রম দিতে হবে, এখন কঠোর শ্রম, আপনাকে পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। যারা আমাদের স্পেশাল ব্যাচে আছেন ইতিমধ্যেই, তাদেরকেও বলি, যারা যুক্ত হবেন ইনশাল্লাহ আশা করলেন বা সিদ্ধান্ত নিচ্ছে, তাদেরকেও বলি, এই একটা মাস আত্মবিশ্বাসের সাথে আমার গাইডলাইনগুলো মেনে চলুন। যারা যুক্ত আছেন তাদেরকেও বলি এবং যারা যুক্ত হতে চাচ্ছেন তাদেরকেও বলি, এই একটা মাস আমি আমার গাড়িটা যেভাবে নিয়ে যাব সেইভাবে আপনারা চলুন। ইনশাল্লাহ আত্মবিশ্বাস মনের মধ্যে রাখুন যে আমি পারবো। আমি আমার গাড়ি যেভাবে নিয়ে যাচ্ছি, আমার গাড়ির সাথে আপনি চলুন। একটা মাস ট্রাই করুন, দিন রাত পরিশ্রম করুন, আমার গাইডলাইন মেনে চলুন, পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করুন, আমার ক্লাসগুলো দেখুন। ইনশাল্লাহ বললাম 100% আপনার যে স্বপ্ন সেটা পূরণ হবে। আপনার লাইফ থেকে ধরেন একটা মাস আপনি হাজতে আছেন, আপনি মনে করবেন যে আমি একটা মাস হাজতে আছি, এটা মনে করতে হবে। এই একটা মাস হচ্ছে আমার নিজেকে প্রতিষ্ঠিত করার একটা মিশন, যুদ্ধ। এই একটা মাস আমি আমার নিজেকে এমনভাবে প্রস্তুত করব, আমার পায়ের নিচের মাটি শক্ত করার জন্য। ভাই যারা শিক্ষানবিশ আছেন তাদের উদ্দেশ্যে বলি, শিক্ষানবিশের যে কি জ্বালা যারা আছেন তারা জানেন সবাই। আপনি শিক্ষানবিশ, কুটে আপনার 4 আনা দাম আছে, সিনিয়রে সারাদিন আপনাকে কাজ করাবে, চা টানবে, চাও তো জানায় নাকি, অনেকেই আছে, ফাইল টানাবে, সারাদিন পরে 200 300 400 টাকা দিবে। অনেকে আপনাকে মোহরি বলবে, শিক্ষানবিশ আপনি স্যারের সাথে যাচ্ছেন, অনেকে মোহরিও বলে, বিশ্বাস না হলে দেখেন। তো দেখা যাচ্ছে আপনি সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত,
আপনি আইনজীবী টাই পড়লেন, লাল টাই, কালো টাই পড়তে পারছেন না। এই যে একটা হাহাকার শূন্যতা, আপনি বুক ফুলিয়ে পরিচয় দিতে পারতেছেন না, কোর্টে সারাদিন যাচ্ছেন, অনেকেই আছে মামলাও আপনি রিসিভ করেন, কিন্তু আপনি মুভ করতে পারতেছেন না, সই দিতে পারতেছেন না। অনেক আত্মীয় স্বজনকেও পরিচয় দিয়েছেন আমি আইনজীবী, এমনও তো আছে। অনেক শিক্ষানবিশ উকিল হিসেবে পরিচয় দেয় না, অনেকেই দেয়, অনেক আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে দেয়। দেখা যাচ্ছে কোনো আত্মীয় স্বজন আপনার কোর্টে গেল, দেখলো যে না আপনি তো উকিল হন নাই, কোর্টে হিয়ারিং করেন না, সই দিতে পারেন না, তখন একটা লজ্জার বিষয়। এই লজ্জাগুলো থেকে উত্তীর্ণ হওয়ার জন্য আমি মনে করি একটা মাস কঠোর পরিশ্রম করুন, রাত দিন। এখন এই মুহূর্তে ভাই আপনার এই যে ফেসবুকে ছবি আপলোড করবেন, কে কি কমেন্ট করলো এটা পড়বেন, এই লিখিত রেজাল্ট কবে দিব এটা নিয়ে কমেন্ট করলে, এটা কেন আপনি করবেন? এখন আপনার দরকার নাই, আপনি এমসিকিউ পরীক্ষা দিবেন না। আপনার টার্গেট হচ্ছে 60টা আইনকে আমি এমনভাবে পড়ব, এমনভাবে আমি নিজেকে প্রস্তুত করব, পরীক্ষার হলে যাব 1 ঘন্টার মধ্যে আমি 30 মিনিটে পরীক্ষা শেষ করে, অর্থাৎ পাস করার জন্য আমার 100% 70 দরকার। যেগুলো আমার 100% 70টি এমসিকিউ হবে আমি ওগুলি পূরণ করব, আর 30 নাম্বার বার কাউন্সিলকে দান করে দিয়ে আসব। 100% আপনি পাস করবেন। আপনার পাস করার জন্য দরকার নাই এত 100 দরকার নাই, A+ দরকার আছে আপনার। এখানে কি আপনি A+ পাবেন? আপনার জাস্ট পাস করার দরকার। টেকনিক অবলম্বন করতে হবে। এখানে কোন ধারাগুলো থেকে বারবার প্রশ্ন আসছে, কিভাবে প্রশ্ন হয়েছে, কোন ধারা থেকে হতে পারে, ইম্পর্টেন্ট ধারাগুলো খুঁজে বের করতে হবে, ওই ধারাগুলো বারবার পড়তে হবে। এখানে আপনার কি করতে হবে? বেসিক জানতে হবে। একটা কথাই বলি, বেসিক জানতে হবে। এবং আমি মনে করি এই বইয়ে সকল কিছু আছে, 250 টাকার বইয়ে ভাই সকল কিছু আছে। একটা ধারা বেসিক আপনি জানবেন, এখানে কোনো এমসিকিউ প্রশ্ন নাই। স্যার শিক্ষানবিদের কত যে সমস্যা, বিশেষ করে মেয়েদের বলার মতো না। হ্যাঁ এটা তো আছে ভাইয়া, এটা তো আছে। যাই হোক, আমি আসলে ক্লাস চেহারা দেখতেই পাচ্ছেন, আমি আসলে সারাদিন আজকে পরিশ্রান্ত ক্লান্ত। কথা দিয়েছিলাম ক্লাস নেব, কতটুকু আপনাদেরকে বেসিক বোঝাতে পেরেছি, আমি যা বোঝাতে চাচ্ছি আপনারা কি বুঝতে পেরেছেন কিনা আল্লাহ জানে। যাই হোক, আমার কণ্ঠ বুঝতে পারছেন, আজকে অনেকগুলো শুনানি ছিল, গলা ভেঙে ফেলেছি কুটেই। তো এখানে আর কি বলবো ভাই। যাই হোক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি আর 2-3 মিনিট আছি। হ্যাঁ, এই মুহূর্তে তো আপনার সময়টাও মূল্যবান, 2-3 মিনিট আছি, কমেন্ট করতে পারেন, প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও বলি, যারা যুক্ত হতে চাচ্ছেন 01727867215 বই সংগ্রহ করতে পারেন বই নেওয়ার জন্য, বা আপনি স্যারের ক্লাস ভালো লাগলো না, আমি স্যারের ক্লাসে পড়বো না, বইটাও নিতে পারেন শুধু রিভিশন করার জন্য, এটাও নিতে পারেন, নো প্রবলেম। যোগাযোগ করতে পারেন 01727867215, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। অবশ্যই কেউ কল দিবেন না ভাই। হ্যাঁ, আমাকে অনেকেই কল দেয়, সারাদিন মাথায় টেনশন নিয়ে থাকি, ঘন্টায় ঘন্টায় কল আসে। আমি কিন্তু ক্লাস করতেছি মোবাইলে ডাটা অফ করে, একদম নেট অফ করে, মানে মিনিটে মিনিটে কল আসে, মাথা নষ্ট। হোয়াটসঅ্যাপে যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, বই নেওয়ার ইচ্ছা থাকলেও মেসেজ করেন, নো প্রবলেম। আমি মনে করি 30 দিনের রিভিশন বেস যারা করবেন, বেসিকটা জানবেন ইনশাল্লাহ। কঠোর পরিশ্রম করুন, সকালে 4 ঘন্টা, রাতে 4 ঘন্টা পড়ুন। আপনার যে কালোটাই, আপনার যে এখন একটা কি বলে শিক্ষানবিশ কাল, একটা কষ্টের, এটা দূর করে ফেলুন। আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন, ইনশাল্লাহ আমরা আছি আপনার সাথে, ইনশাল্লাহ যে কোনো সময়। দুরন্ত ল একাডেমি থেকে যুক্ত ছিলাম আমি, অ্যাডভোকেট আশরাফুল আলম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কোনো প্রশ্ন নাই, আলহামদুলিল্লাহ। আপনার সুস্বাস্থ্য কামনা করি। শরীফ আল মামুন ভাই নাকি না, শরীফ মাহমুদুল, হ্যাঁ শরীফ মাহমুদুল মনিরুজ্জামান, ফারিহা আক্তার যুক্ত আছেন, ধন্যবাদ ফারিহা আক্তার। কালকে দেখা করবা, তোমার বই, হ্যাঁ ইনশাল্লাহ কোটি পেয়ে যাবে ভাইয়া। তো ওকে, কামরুল মজুমদার, হাসতে হেনা হাসি, দেখা করলে বইটা পেয়ে যাবে। হ্যাঁ, হাসতে হেনা হাসি। ওকে ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ এতটুকু ভাবার জন্য স্যার। ওকে, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।
সাবলীল উপস্থাপনা কই করতে পারলাম, তবে আমার এই বইয়ে সাবলীল উপস্থাপনা আছে ইনশাল্লাহ। এখানে আমার যারা শেরপুর আশেপাশে আছেন কালকে দেখা করবেন বই, হ্যাঁ। ফারিহা আক্তার, তারপরে হচ্ছে হাসনাহেনা হাসি, আগামীকাল দেখা করতে হবে, হ্যাঁ। ঠিকানা দিতে হবে না। আমার ফারিহা আক্তার কমেন্ট দিয়েছে যে আমার ঠিকানা দিতে হবে না, ঠিকানা দিতে হবে না, কালকে আসলে বই পেয়ে যাবে এটা, হ্যাঁ। স্যার আপনার কথাগুলি ও হাসি ভালো লাগে, ধন্যবাদ। চেম্বার বাসা, ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, হ্যাঁ। দোয়া করবেন যেন সুস্থ থাকি ইনশাল্লাহ। ওকে স্যার, আমি বই কীভাবে হতে পারি অজয়শীল, কমেন্ট করবেন সবাই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।